রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। প্রতিনিয়ত আমরা সৃষ্টিকর্তার অসংখ্য রহমতের মধ্যে থাকি। এখন আমরা সুস্থ আছি এবং সুস্থ থেকে আমরা ক্লাস করতে পারছি, এটা সৃষ্টিকর্তার একটা বিশাল নিয়ামত, সুস্থতা। এজন্য শুকরিয়া আদায় করছি আর কৃতজ্ঞতা জানাচ্ছি ইউসিসির প্রতি, কারণ ইউসিসি এরকম একটি প্ল্যাটফর্ম দিয়েছে অনলাইন ক্লাস নেওয়ার জন্য। তো ইউসিসির প্রতি কৃতজ্ঞতা এবং সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, অত্যন্ত সম্মানিত পূজনীয় একজন মানুষ, শ্রদ্ধেয় পরিচালক মোহাম্মদ কামাল উদ্দিন স্যার। ওনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমরা ক্লাসটি শুরু করছি, আমাদের অনলাইন ক্লাস। তোমরা ইতিমধ্যে জানো আমরা দুটি ক্লাস হয়ে গেছে আমাদের, একটি বাংলা এবং একটি ইংরেজি। এই বাংলা এবং ইংরেজি ক্লাসের ধারাবাহিকতাতে আজকে 3 নাম্বার ক্লাসটি আমরা করতে যাচ্ছি। আজকে ক্লাসটি সাধারণ জ্ঞানের ক্লাস, আমি তোমাদের সাথে আছি। আমরা ক্লাসটি শুরু করব, কিন্তু শুরু করার আগে তোমাদের নিকট দুইটা রিকোয়েস্ট, দুইটা শর্ত মানতে হবে। নাম্বার 1, আমাদের ক্লাসকে প্রাণবন্ত করতে হবে, ক্লাসে অংশগ্রহণ থাকতে হবে। এই অংশগ্রহণটা হবে কমেন্ট বক্সে। আমি অলরেডি দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করছো, তো এটা আমি আশা করব তোমরা ক্লাসটিকে প্রাণবন্ত করে তুলবে। কমেন্ট বক্সে সবসময় তোমরা সরব থাকবে, যেহেতু জেনারেল নলেজের ক্লাস। আমরা যখনই কোনো প্রশ্ন আমাদের স্লাইডে আসবে, প্রশ্নটা দেখা মাত্র আমাকে যেন বলতে না হয়, তোমরা কমেন্টে আমাকে অ্যান্সারটা দিয়ে দিবে। আর যেহেতু জেনারেল নলেজের ক্লাস, যে ইনফরমেশনটা নিয়ে বা যে টপিকটা নিয়ে আমি কথা বলবো, ওই টপিকটাতে তুমি যদি কোনো কিছু অ্যাড করতে চাও, কোনো ইনফরমেশন, তাহলে কমেন্ট বক্সে তুমি লিখে জানাও, কারণ তোমার কমেন্টটা কিন্তু অন্যরা দেখছে, তাহলে আমাদের ক্লাস আরো বেশি ইনফরমেটিভ হবে। তাহলে 1 নাম্বার হচ্ছে ক্লাস প্রাণবন্ত হতে হবে, কমেন্ট বক্সে সবাইকে সরব থাকতে হবে। আর নাম্বার 2, যেহেতু জেনারেল নলেজের ক্লাস, অনেক ইনফরমেশন আসবে। আমি বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে কিভাবে আমরা সামনে এগিয়ে যেতে পারি, বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণের আলোকে, তাহলে এই বছর আমরা কি পড়বো, কোন টপিকগুলি পড়বো, অনেক ইনফরমেশন আসবে, অনেক তথ্য আসবে। সো এই তথ্যগুলি যেন তোমার টাইম লাইনে থেকে যায়, এই জন্য সবাই শেয়ার দিয়ে ফেলো। আমাদের এই লাইভ ক্লাসটি শেয়ার করে ফেলো, এবং শেয়ার করে আমাকে একটু কমেন্ট বক্সে ডান লিখে জানাও। শেয়ার করলে পরে তোমার টাইম লাইনে আমাদের ক্লাসটি থেকে যাচ্ছে, ইনফরমেশনগুলি তোমাদের কাছে থেকে যাবে। কথা না বাড়িয়ে আমরা ক্লাসের দিকে চলে যাই। আমাদের আজকে জেনারেল নলেজ ক্লাসে আমি আছি জুবায়ের আহমেদ। আমি প্রায় দীর্ঘ 1 যুগ ধরে ইউসিসি তে পড়াচ্ছি, ইউসিসির সাথেই আমার পথ চলা। এই 1 যুগ ধরে পড়ানোর অভিজ্ঞতার আলোকে আমি আজকে জেনারেল নলেজ ক্লাসটা নেওয়ার চেষ্টা করব যেন একটি এক্সক্লুসিভ ক্লাস হয়। আজকে ক্লাসটি আমরা টোটাল 8টি ভাগে ভাগ করে ফেলবো। 8টি পয়েন্টে আমরা আজকে কথা বলবো। একটা হচ্ছে প্রথমে সাধারণ জ্ঞান, যেহেতু বিষয়টা নতুন, বাংলা বা ইংরেজি থাকে এইচএসসি তে, বাট সাধারণ জ্ঞান থাকে না, প্রারম্ভিক একটা ধারণা। গত বছরের প্রশ্ন বিশ্লেষণ করব আমরা, এবং এই প্রশ্ন বিশ্লেষণের আলোকে এই বছরের টপিকগুলিকে আমরা বের করে নিব, যে এই বছর আমরা কিভাবে পড়বো, কোন টপিকগুলিকে গুরুত্ব দিয়ে পড়বো। আন্তর্জাতিকের একটি গুরুত্বপূর্ণ টপিক আমরা পড়বো, বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ টপিক, এবং সাম্প্রতিকে যদি 2টা গুরুত্বপূর্ণ টপিকের কথা বলি, তাহলে একটা হবে করোনা, আরেকটা হবে হচ্ছে এই যে বর্তমানে চীন এবং ভারতের মধ্যে যে উত্তেজনা চলছে। আমি চীন এবং ভারতের যে সাম্প্রতিক উত্তেজনা, এটা নিয়ে একেবারে আদ্যপ্রান্ত কথা বলবো। এরপরে লিখিত অংশ, আর শেষে একটা অংশ থাকবে হচ্ছে প্রশ্ন উত্তর। তো তোমাদের যত প্রশ্ন থাকবে তোমরা কমেন্ট বক্সে দিবে, আমরা যতটুকু সম্ভব হয় উত্তর নেওয়ার চেষ্টা করব। আমরা আজকে ক্লাসে শুধু তথ্য পড়বো না, আমরা দেখে দেখে পড়বো, তার কিছু নমুনা এখানে দেখতে পাচ্ছি। তো সাধারণ জ্ঞান, খেয়াল করো, সাধারণ জ্ঞানে কিন্তু কোনো সিলেবাস নেই। এইচএসসি তে বাংলা পড়েছি, ইংরেজি পড়েছি, কিন্তু সাধারণ জ্ঞান পড়িনি। সো এই সাধারণ জ্ঞানে ভালো করতে গেলে একটাই উপায়, বাংলার বেসিক আছে বাট ইংরেজিরও বেসিক থাকে, বাট সাধারণ জ্ঞানে একটা উপায়, সেটা হচ্ছে প্রচুর পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। কিন্তু এই পড়তে গিয়ে, প্র্যাকটিস করতে গিয়ে একটা কমন প্রশ্ন সবাই করে, ভাইয়া অনেক পড়ি কিন্তু ভুলে যাওয়া একটা কমন কোয়েশ্চেন। আসলে বাজারে এমন কোনো ট্যাবলেট নাই যেটা খেলে পরে এই ভুলে যাওয়া থেকে আমরা মুক্তি পেতে পারি, যার ফলে আমি 2টা টেকনিকের কথা বলে দিচ্ছি তোমাদেরকে। নাম্বার 1, 2টা টেকনিক। নাম্বার 1, খেয়াল করে দেখো,
তুমি যখন পড়বে একই পড়াকে, ধরো সংবিধানটা তুমি পড়েছো, তুমি বলছো যে হ্যাঁ এটা আমার ওকে, কিন্তু 7 দিন পর দেখবে আবার ভুলে যাচ্ছ। তো যখনই পড়বে নতুন টপিক পড়ার আগে আগেরটা একটু রিভিশন দেবে, একই পড়া একটু বারবার পড়তে হবে। আর নাম্বার 2 যেটাকে বলা হয় পিএসই, পিকচার সুপিরিয়রিটি ইফেক্ট, অথবা এটা হচ্ছে ইমাজিনেশন পাওয়ার। আমি যেটাই পড়বো সেটা একটু দেখবো, দেখে পড়ার চেষ্টা করব। যদি দেখার জায়গা না থাকে তাহলে একটু ইমাজিন করব। এই পিএসসি একটি সায়েন্টিফিক একটি রিসার্চ। এখান থেকে এপিএসসি সম্পর্কে বলা হচ্ছে বা গবেষণা করে দেখা গেছে যে কেউ যদি সিম্পলি একটা টপিক রিডিং পড়ে যায় তাহলে 3 দিন পর তার 10% তার মাথায় থাকে। আর কেউ যদি ওই টপিকটাই একটু চিত্র সহ বা একটু ইমাজিন করে বুঝে পড়ে যায় তাহলে 3 দিন পর তার মাথায় থাকে 65% ইনফরমেশন। তাই যখনই পড়বো, যে টপিকগুলি পড়বো একটু বারবার বারবার পড়বো। আর নাম্বার 2, যখনই পড়বো একটু ইমাজিনেশন, দেখার একটা জায়গা তৈরি করার চেষ্টা করব। এই দেখার জায়গা কিভাবে আমরা তৈরি করব, এই জন্য আমি আমার স্লাইডগুলি সাজিয়েছি। আজকে যে ইন্টারন্যাশনালের যে টপিকগুলি পড়বো, আমরা শুধু পড়বো না, আমরা একটু দেখে দেখে পড়বো। আমরা সাম্প্রতিকের যে টপিকগুলি পড়বো, আমরা শুধু পড়বো না, আমরা একটু দেখে দেখে পড়বো। তাহলে কোনটা হবে? 10% তথ্য মনে থাকার কথা, সেটা হবে না। আমাদের মাথায় মনে থাকবে হচ্ছে 65% ইনফরমেশন। আচ্ছা, তো আমরা শুরু করছি। আরেকটা বিষয়, এখন অনলাইনের সময় অনেকে অনেক ধরনের পরামর্শ দেয়। এই অ্যাডমিশনের ক্ষেত্রে নানা জনের পরামর্শ নিতে যেও না। তোমরা যারা অভিজ্ঞ, যাদের অভিজ্ঞতা আছে, যারা প্রশ্ন অ্যানালাইসিস করতে পারে, এমন 2-1 জনের কাছ থেকে পরামর্শ নিয়ে তোমাদের প্রস্তুতিটা নিবে। আচ্ছা, আমরা শুরু করছি। প্রথমে বিতর্কিত প্রশ্ন। সাধারণ জ্ঞানের একটা কমন জায়গা হচ্ছে যে একাধিক উত্তর। আমি একটা প্রশ্নের একাধিক উত্তর পাচ্ছি, এই 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 বইতে একরকম, ওই বইতে একরকম, এখানে একরকম, ওইখানে আরেক রকম। এটা খুব কমন, এটা থেকে মুক্তি পাওয়ার আসলে কোনো উপায় নেই। কিছু প্রশ্ন এরকম থাকে। তো এই প্রশ্নের ক্ষেত্রে আমরা কি করব? যেমন এখন যদি প্রশ্ন হয়ে যায় বাংলাদেশের বর্তমান আয়তন কত, 1,47,570 বর্গ কিলোমিটার নাকি 1,47,610 বর্গ কিলোমিটার, তাহলে কিন্তু তোমরা এই মুহূর্তে কনফিউজ হয়ে যাবে। এই মুহূর্তে যদি প্রশ্ন হয় বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল প্রথম কোন দেশ, ভারত নাকি ভুটান, তাহলে কিন্তু তোমরা কনফিউজ হয়ে যাবে। যদি প্রশ্ন হয় এই বছরের বাজেটটা, এটা 49তম বাজেট নাকি 50তম বাজেট, তাহলে কিন্তু কনফিউজড হয়ে যাচ্ছ। যদি প্রশ্ন হয় নারায়ণ, বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ নাকি মেহেরপুর, এক্ষেত্রে অনেকে কনফিউজ হয়ে যাচ্ছ। তো এই জাতীয় প্রশ্নগুলো কিভাবে আমরা অ্যান্সার করব এবং এর সঠিক উত্তরটা আমরা কিভাবে বের করব, আমরা আমরা দেখছি। যেমন একটা কোশ্চেন, খুব কমন একটা কোশ্চেন, বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ, ভারত নাকি ভুটান? তোমরা কমেন্ট করে জানাও। এটার উত্তর এখন আমি দিব না। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ, ভারত নাকি ভুটান? আমি একেবারে দলিল সহ অ্যান্সারটা বলবো। কিন্তু তোমাদের কাছে রিকোয়েস্ট কি, সরব থাকতে হবে কমেন্টে। অনেকেই কমেন্ট করছো, আমি দেখতে পাচ্ছি। শাম্মী আহমেদ লিখেছে বি, মেহজাবিন লিখেছে এ, অর্পিতা অনেক কনফিউশন লিখেছে, আমরা দেখতে পাচ্ছি নাইম লিখেছে ভুটান। প্রিয় লিখেছে হচ্ছে এ, তার মানে ভারত। অনেকে কমেন্ট দিচ্ছে। আচ্ছা, তোমরা কমেন্ট করতে থাকো। আমি এই প্রশ্নটার উত্তর এখন দিচ্ছি না, একটু পরে দিচ্ছি। আচ্ছা, খেয়াল করো পরের প্রশ্নগুলি। বাংলাদেশের মোট আয়তন কত বর্গ কিলোমিটার? বাংলাদেশের মোট আয়তন কত বর্গ কিলোমিটার? 1,47,570 আর 1,47,610। আচ্ছা, ক্লাসটি আমি আবারও বলছি, ক্লাসটি প্রচুর ইনফরমেশন আসবে। তোমরা সবাই শেয়ার দিয়ে নাও, সবাই ক্লাসটি শেয়ার দাও। শেয়ার দিলে যেটা হবে, তোমার টাইমলাইনে থেকে যাবে, এই বিষয়গুলি তোমার সাথে থেকে যাচ্ছে। বাংলাদেশের মোট আয়তন কত বর্গ কিলোমিটার? 570 হবে নাকি 610? দেখো 2015 সালে যখন ছিটমহল বিনিময় হওয়ার পর প্র্যাকটিক্যালি কিন্তু আমাদের আয়তন বেড়েছে। সো প্র্যাকটিক্যালি 610, 1,47,610 বর্গ কিলোমিটার। কিন্তু যেহেতু এটা এখনো গেজেট আকারে প্রকাশিত হয়নি, তাই 570-এর একটি গুরুত্ব আছে। তাহলে যদি এখন প্রশ্ন চলে আসে, আর প্রশ্নের মধ্যে যদি 570 থাকে এবং 610 থাকে, তোমাকে 610 উত্তর করতে হবে। যদি প্রশ্ন, কারণটা হচ্ছে
610 থাকা মানে কি? 610 থাকা মানে হচ্ছে প্রশ্নকর্তা এটা চাচ্ছেন, প্রশ্নকর্তা 600 কেন 615 থাকলো না 20 থাকলো না, অর্থাৎ সাম্প্রতিক যে তথ্যটা বা যে অংশটা বেড়েছে সেটাকেই উত্তর চাচ্ছেন, আপডেট তথ্যটা উত্তর চাচ্ছেন। যদি প্রশ্ন এবছরের ঘোষিত বাজেটটা কততম বাজেট, 49তম নাকি 50তম, খেয়াল করে দেখো আমরা যখন পড়া আমরা লিখে রাখি 49তম, আবার ব্র্যাকেট দিয়ে লিখি অন্তর্বর্তীকালীন বাজেট সহ এটি 50তম, কিন্তু প্রশ্নে চলে আসতে তুমি আনসারটা করবে কি? 1996 সালে যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল তখন একটি বাজেট হয়েছিল যেটাকে আমরা অন্তর্বর্তীকালীন একটি বাজেট বলছি, কিন্তু সেই বাজেটটা পূর্ণাঙ্গ ছিল না। এই বাজেটটা কি কিন্তু 97 সালে পূর্ণাঙ্গভাবে আবার করা হয়, যার ফলে যদি প্রশ্ন হয় বাজেট কত, তাহলে বেশি যুক্ত হবে হচ্ছে 49তম বাজেট অ্যান্সার করা। আরেকটি খুব কমন বিতর্কিত প্রশ্ন, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় 2018 সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে এই বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়, এবং প্রত্যেক বছর কিন্তু প্রশ্ন হচ্ছে, গত বছরের ডিউনিতে প্রশ্ন হয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইটকে নিয়ে। তো এটা 2018 সালে, একটা হচ্ছে 11 মে, আরেকটা অপশন হচ্ছে 12 মে। দেখো উৎক্ষেপণ হয়েছিল আমেরিকা থেকে, আমেরিকার সাথে আমাদের সময়ের পার্থক্য 12 ঘন্টা, মাঝখানে যেহেতু মাঝখানে যে আন্তর্জাতিক তারিখ রেখা আছে তাই আমেরিকার সাথে আমাদের ডেটের পার্থক্য হয়ে থাকে। তাই যেদিন উৎক্ষেপণ করা হয়েছিল এটা কিন্তু আমেরিকা থেকে উৎক্ষেপণ করা হয় এবং ওই অনুযায়ী সেটা 11 মে, কিন্তু আমাদের দেশের টাইম অনুযায়ী সেটা হচ্ছে 12 মে। তাহলে এটা প্রশ্ন চলে আসলে আমরা অ্যান্সার করব কি? যেহেতু বিষয়টা যেহেতু বিষয়টাতে আন্তর্জাতিক পত্রিকাগুলিতে সব রিপোর্ট করেছে হচ্ছে 11 মে, তাই এবং যেহেতু উৎক্ষেপণ হয়েছে যুক্তরাষ্ট্র থেকে, তাই ওই উত্তরটা বা ওই সময়টাকে সঠিক উত্তর ধরে রাখাটা বেশি যুক্ত হবে। আচ্ছা, এরপর দেখো আরো দুইটা প্রশ্ন 5 এবং 6, তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার করো, কমেন্ট বক্সে অ্যান্সার করো 5 এর উত্তর কি হবে, 6 এর উত্তর কি হবে আমি একটু ব্যাখ্যা দিচ্ছি। যদি প্রশ্ন বঙ্গবন্ধু জুলিও কুরি পদক পান কত সালে? আচ্ছা, আমরা এটা জানি যে উনি 72 সালে পদক পান, এই হেলসিঙ্কি থেকে দেওয়া, ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি থেকে এই পদকটা দেওয়া হয়, কিন্তু তিনি গ্রহণ করেছিলেন পদকটা 1973 সালে। তাহলে দেয়া হয় 72 সালে আর তিনি গ্রহণ করেছিলেন 1973 সালে। কিন্তু যদি প্রশ্ন হয় তাহলে বঙ্গবন্ধু জুলিও কুরি পদক পান কত সালে, যদি এই প্রশ্নটা চলে আসে তাহলে আমরা সেখানে অ্যান্সার কি করব? যেহেতু পদকটা দেয়া হয়েছিল 72-এ, এখানে প্রশ্ন হয়নি যে পদক গ্রহণ করেন কবে, সে উত্তর হবে 1972। যদি প্রশ্ন হয় বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি, অনেকেই অ্যান্সার করছো আমি দেখতে পাচ্ছি ক্ষুদ্রতম জেলা কোনটি, কেউ কেউ নারায়ণগঞ্জ অ্যান্সার করছো, কেউ কেউ অ্যান্সার করছো হচ্ছে মেহেরপুর। বিভিন্ন রিপোর্টে বিভিন্ন পাওয়া যায়। আয়তনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবো, অনেক ঝামেলা হয় যখনই কোনো আয়তন পরিমাপ করা হয়, যারা করে আরেকবার অন্য প্রতিষ্ঠান করলে তার সাথে মিলে না, এটা একটু প্রায় বা সিমিলার টাইপ থাকে। তো এখন যদি প্রশ্ন চলে আসে যে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি, মেহেরপুরও পাওয়া যায় কিছু কিছু রিপোর্টে, নারায়ণগঞ্জ পাওয়া যায়, কিন্তু সর্বশেষ আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ। তাই আমরা রিলায়েবল যেটা আদমশুমারি, এটাকে আমরা একসেপ্ট করে নিব। তাহলে আমরা চলে যাই সেই মিলিয়ন ডলারের কোশ্চেন। একেবারে প্রথমে যে প্রশ্নটা ছিল, বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ? আচ্ছা, একটু ব্যাখ্যায় না গেলে বোঝানো যাচ্ছে না। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়, খেয়াল করো 2014 সালে যখন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বাংলাদেশে আসে, তখন এই প্রশ্নটা আগে থেকেই ছিল, তারপরে এটা নতুন করে জোয়ার পায়। শেরিং তোবগে আসার পর সরকারের পক্ষ থেকে বলা হয় বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ভুটান। সরকারের পররাষ্ট্রমন্ত্রী শহীদুল আলম তিনি একটি সংবাদ সম্মেলন করে বলেছেন ভুটান বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়। তাহলে গভর্নমেন্টের স্টেটমেন্ট হচ্ছে ভুটান। এবার আমরা একটু ইতিহাসের দলিলের দিকে যাই। স্বীকৃতিটা দেওয়া হয়েছিল 1971 সালের 6 ডিসেম্বর, রাইট? 1971 সালের 6 ডিসেম্বর। সো ওই 6 ডিসেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ এবং স্বীকৃতিটা দেওয়া হয়েছিল মুজিবনগর সরকারকে। তাহলে এই বিষয়ে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং মুজিবনগর সরকারের যদি কোনো স্টেটমেন্ট থাকে তাহলে সেটাই হবে আমাদের যুক্তিযুক্ত উত্তর। এই তাজউদ্দিন আহমেদ বলে গিয়েছেন, তিনি 6 তারিখে স্বীকৃতি দেওয়ার পর 8 তারিখে একটি বেতার ভাষণে
তিনি বলেন ভারত বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়, আমরা ভারতের জনগণের নিকট কৃতজ্ঞ। ভারতের পর ভুটান আমাদেরকে স্বীকৃতি দেয়, আমরা ভুটানের নিকট কৃতজ্ঞ। সেই সময় স্বীকৃতি দেওয়া হয়েছিল মুজিবনগর সরকারকে। এই মুজিবনগর সরকারের একটা প্রকাশনী ছিল, একটি পত্রিকা ছিল, সেটা ছিল বাংলাদেশ নামে, ইংরেজিতে পত্রিকাটা প্রকাশিত হতো। 6 তারিখে স্বীকৃতি দেওয়ার পর 8 তারিখে অর্থাৎ 8 ডিসেম্বর এই পত্রিকার 24তম সংখ্যা প্রকাশ হয়, এবং সেই সংখ্যাতে ফ্রন্ট পেজে এই বিষয়টা, স্বীকৃতি বিষয়টাকে নিউজ করা হয়, বড় করে নিউজ করা হয়। এক পাশে বঙ্গবন্ধুর ছবি, আরেক পাশে ইন্দিরা গান্ধীর ছবি রেখে শিরোনাম করা হয় বড় করে, বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভারত। ওই একই নিউজের মাঝখানে ছোট করে একটা বক্স আইটেমে লেখা হয় ভারতের পর বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভুটান। তাহলে যাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল, মুজিবনগর সরকারকে, যে প্রধানমন্ত্রীকে স্বীকৃতি দেওয়া হয়েছিল তাজউদ্দিন আহমেদ, তাদের যদি কোনো স্টেটমেন্ট পাই, এবং এই তথ্যগুলি আছে হচ্ছে মুজিবনগর গভর্নমেন্ট ডকুমেন্টস এর 415 নাম্বার পৃষ্ঠা, অর্থাৎ এটা হচ্ছে ইতিহাসের দলিল। তাহলে 2014 সালে গভর্নমেন্টের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, এটা ছিল একটা সংবাদ সম্মেলন, আর এখন যেটা দেখলাম এটা হচ্ছে ইতিহাসের একটা দলিল। আমাদের কাছে গুরুত্ব পাবো হচ্ছে ইতিহাসের দলিল। কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হচ্ছে ভুটান, আর সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হচ্ছে ভুটান, আর দলিল দেখলে পায় ভারত। তাহলে প্রশ্নে আসলে আসলে আমরা করব কি? যদি এটা বিসিএস এর ক্লাস হতো তাহলে আমরা বলতাম প্রশ্নে আসতে সরকার যেটা বলছে এটাকে ফলো করার জন্য, অর্থাৎ ভুটান অ্যান্সার করার জন্য। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু অটোনোমাস ইনস্টিটিউট, এখানে শিক্ষক যে শিক্ষক দিবেন তিনি যেটাকে উত্তর রাখবেন সেটাই হবে সঠিক উত্তর। অর্থাৎ এই জাতীয় যত বিতর্কিত প্রশ্ন, অর্থাৎ এটার উত্তরটা হওয়ার সম্ভাবনা থাকবে 50-50। আমরা এতক্ষণ যে প্রশ্নগুলি দেখলাম, এই জাতীয় যখন প্রশ্ন হবে তখন তার উত্তর আমরা যাই করি না কেন তার উত্তর হওয়ার সম্ভাবনা থাকবে 50-50। টিচার যেটাকে উত্তর রেখেছেন সেটাকেই সঠিক উত্তর ধরা হবে। টিচার কোনটাকে উত্তর রাখবেন সেটা আমরা বলতে পারি না। এখানে আমাদের লজিক মনে হচ্ছে 610 বর্গ কিলোমিটারটা বেশি যুক্তিযুক্ত, কিন্তু টিচার যদি মনে করেন এখানে উত্তর রাখবেন 570, তাহলে 570। এখানে আমরা বলছি আমাদের যুক্তি বলে 49টা বেশি যুক্তিপূর্ণ, কিন্তু টিচার যদি মনে করেন 50তম বাজেট এটা, তাহলে সেটাই উত্তর হবে। তো এই জাতীয় প্রশ্নের ক্ষেত্রে আমরা নিশ্চিত হতে পারবো না, এটা হচ্ছে 50-50। আচ্ছা, আমরা চলে যাই বিগত বছর একটু প্রশ্ন বিশ্লেষণে। বিগত বছরে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল, বিগত বছরে একটু বলে নেই, আমি বি ইউনিটের প্রশ্নটা একটু বিশ্লেষণ করব, আর 30 তারিখে আমাদের সাধারণ জ্ঞানের আরেকটি ক্লাস হবে, সেই ক্লাসটাতে ডি ইউনিটের প্রশ্নটা বিশ্লেষণ করা হবে। আমি শুধু বি ইউনিটের প্রশ্ন বিশ্লেষণ করছি। বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল অর্থাৎ বেসিক টপিক থেকে বি ইউনিটে গত বছর প্রশ্ন হয়েছিল 17টি, আর রিসেন্ট টপিক থেকে গত বছর প্রশ্ন হয়েছিল 11টি। এখন একটু বলি ভাইয়া, যেমন গত বছর একটা প্রশ্ন হয়েছিল হচ্ছে গ্রিনল্যান্ড কোন দেশের অংশ। এখন এটা আমাদের কাছে মনে হচ্ছে এটা হচ্ছে বেসিক কোয়েশ্চেন, গ্রিনল্যান্ড কোন দেশের অংশ, আমরা উত্তর করেছিলাম ডেনমার্কের অংশ। কিন্তু ভাই বিষয়টা হচ্ছে গত বছর ডোনাল্ড ট্রাম্প এই গ্রিনল্যান্ড কিনতে চেয়েছিলেন ডেনমার্কের কাছ থেকে। ডেনমার্কের প্রধানমন্ত্রীর কাছে তিনি একটা আবেদন করেছিলেন, তিনি গ্রিনল্যান্ড কিনতে চান। ডেনমার্কের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পকে পাগল হিসেবে আখ্যায়িত করেছিল। তো এই যে ঘটনাটা, তাহলে এইটা কিন্তু বেসিকের প্রশ্ন আমাদের কাছে মনে হচ্ছে, বাট যে ডোনাল্ড ট্রাম্প কিনতে চেয়েছিলেন এই কারণে প্রশ্নটা এসেছে, অর্থাৎ এটাকে আমি বেসিকও কনসিডার করতে পারি বা রিসেন্টের টপিক হিসেবেও কনসিডার করতে পারি। খেয়াল করে একটা প্রশ্ন গত বছর হয়েছে বি ইউনিটে, মুদ্রাস্ফীতির প্রধান কারণ কি? মুদ্রার যোগান বৃদ্ধি, আমরা উত্তর করেছিলাম। তাহলে আমাদের কাছে মনে হচ্ছে এটা একটা বেসিকের কোয়েশ্চেন। কিন্তু গত বছরই আমরা দেখলাম ভেনিজুয়েলা তাদের মাত্রাতিরিক্ত মুদ্রাস্ফীতির ফলে তাদের অর্থনীতিতে যে একটা ধস নামে খুব আলোচিত ছিল বিষয়টা আন্তর্জাতিক অঙ্গনে, যার ফলে কিন্তু প্রশ্নটা হয়েছিল মুদ্রাস্ফীতির প্রধান কারণ কি। এখন এই প্রশ্নটাকে আমরা বেসিক হিসেবে কাউন্ট করতে পারি, রিসেন্ট হিসেবে কাউন্ট করতে পারি। তো ওভারঅল আমি একটা সারমর্ম দাঁড়ি করিয়েছি যে গত বছর বেসিক থেকে 17টি প্রশ্ন এসেছিল এবং রিসেন্ট থেকে হচ্ছে 11টি প্রশ্ন এসেছিল বি ইউনিটে, আর ডি ইউনিটে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল থেকে বেসিক থেকে 13টি প্রশ্ন এবং রিসেন্ট থেকে প্রশ্ন হয়েছিল 15টি। আচ্ছা, তো গত বছরের প্রশ্নটা আমরা একটু এক ঝলক 2 মিনিটে একটু দেখে দেবো। গত বছর বেসিকের যে প্রশ্নগুলো হয়েছিল, সংবিধান থেকে প্রশ্ন হয়েছিল 2টি প্রশ্ন, রাজিয়া আক্তার বানুকে নিয়ে প্রশ্ন হয়েছিল, আর সংবিধানটা যে সাংবিধানিক আইন এই প্রশ্নটা হয়েছিল। উপজাতি থেকে প্রশ্ন হয়েছিল তঞ্চঙ্গাকে নিয়ে, প্রশ্নটা ছিল সিলেটে বসবাস করে না কোনটা, আমরা আনসার করেছিলাম তঞ্চঙ্গা। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটি প্রশ্ন হয়েছিল, ঐতিহাসিক স্থান স্থাপনা থেকে 3টি প্রশ্ন ছিল বি ইউনিটে।
কারবালা কোথায় অবস্থিত প্রশ্ন ছিল। শিখা চিরন্তন, বানানটা একটু ভুল আছে এখানে, ফন্ট ভেঙে গেছে। শিখা চিরন্তন এটা কোথায়, কারবালা কোথায়, আর প্রশ্ন ছিল গ্রিনল্যান্ড কোন দেশের অংশ। আচ্ছা, ইতিহাস থেকে বরাবরের মতো প্রশ্ন থাকে। সিপাহী বিদ্রোহকে নিয়ে প্রশ্ন হয়েছিল এবং 6 দফাকে নিয়ে প্রশ্ন হয়েছিল। শিল্প সাহিত্য সংস্কৃতি, এখান থেকে প্রতি বছর বি ইউনিটেও 3টা প্রশ্ন ছিল, ডি ইউনিটেও 3টা প্রশ্ন ছিল। বি ইউনিটের প্রশ্নগুলো হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র চিত্রা নদীর পারে পরিচালনা করেন কে, তানভীর মুকাম্মেল। ঠিক একইভাবে গত বছর ডি ইউনিটেও এই একই ধরনের প্রশ্ন এসেছিল যে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র চলচ্চিত্র ডি ইউনিটে যে প্রশ্নটা এসেছিল মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র, আরেকটি প্রশ্ন দিয়ে তার পরিচালকের নাম জানতে চাওয়া হয়েছিল। বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি, এটা প্রশ্ন ছিল শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে। বুদ্ধির মুক্তি আন্দোলন, তার স্লোগান ছিল জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এই প্রশ্নটাও আমরা দেখেছি গত বছর শিল্প সাহিত্য অঙ্গন থেকে এসেছে। ভূগোল থেকে একটি প্রশ্ন এসেছে, আইসিটি থেকে একটি প্রশ্ন, আন্তর্জাতিক সংস্থা থেকে একটি, প্রথম কেন্দ্রিক থেকে একটি এবং সমাজ বিজ্ঞান থেকে একটি প্রশ্ন ছিল। তাহলে খেয়াল করে দেখো যে প্রশ্নগুলি হয়েছে ইতিহাস, শিল্প সাহিত্য সংস্কৃতি, ভূগোল, সংবিধান, উপজাতি বা জাতীয় বিশ্ববিদ্যালয়, এগুলো কিন্তু আনকমন কিছু না। এগুলো আমরা যে পড়ি, আমি ক্লাসে সাধারণত 20টি টপিকের কথা বলি, যেই 20টি টপিক অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেই 20টি বেসিকের 20টি টপিকের কথা বলি, যেই 20টি টপিক থেকে বড় 20টি টপিকের সাথে আজকে আমি সাম্প্রতিকের 10টি টপিক, 10টি ধারার কথা বলবো। ওই 20টি টপিক আর এই 10টি ধারাকে মিলিয়ে পড়তে পারলে ইনশাল্লাহ বা সাধারণ জ্ঞানে একটা ভালো রেজাল্ট করা যায়। তো 20টি টপিক নিয়ে পরে কথা হবে। এখানে বেসিকের যে টপিকগুলি ছিল এই টপিকগুলি খুব কমন, এই টপিকগুলি থেকে প্রশ্ন হয়। এবার আসি আমরা সাম্প্রতিকের বিষয়টা। সাম্প্রতিকের প্রশ্ন ছিল রিফিউজি সমস্যাটি যে সংস্থার সাথে জড়িত, এটা ইউএনএইচসিআর, তার মানে এটা জাতিসংঘ থেকে এসেছে। এসডিজি এটাও জাতিসংঘ থেকে আসা, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। এসডিজি এমডিজি ছিল প্রথমে, সেটা 2015 সাল পর্যন্ত, এরপরে 16 থেকে 30 পর্যন্ত রানিং এসডিজি 17টা লক্ষ্যমাত্রাকে নিয়ে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। তো গত বছর প্রশ্ন হয়ে গেছে, একাধিকবার প্রশ্ন হয়েছে। মুদ্রাস্ফীতির একটি বড় কারণ, আমি আগেই বলছি, ভেনিজুয়েলাতে মুদ্রাস্ফীতির কারণে অর্থনৈতিক ধস নামে, যার ফলে এই প্রশ্নটি আমরা দেখেছি। আচ্ছা, গত বছর আমরা দেখলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন কোনো অনেকগুলি কনফারেন্সে তিনি ব্লু ইকোনমির কথা বলেছিলেন, অর্থাৎ সমুদ্র অর্থনীতি যেটা, সেটার কথা বলেছিলেন। ঘটনা যেটা ছিল 1994 সালে গুন্টার পাউলি নামে বেলজিয়ামের একজন অধ্যাপক, তিনি একটা বই লিখেছিলেন ব্লু ইকোনমি নামে, এবং সেখানে তিনি উল্লেখ করলেন যে পৃথিবী যেহেতু 4 ভাগ, পৃথিবী হচ্ছে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। তিনি উল্লেখ করলেন যেহেতু 1 ভাগ স্থল, মানুষ এত বেশি পরিমাণে বাড়ছে যে একটা সময় আমাদেরকে স্থলভাগে হবে না, আমাদেরকে অর্থনীতির জন্য জলভাগের উপর নির্ভরশীল হইতে হবে। আমাদের খাদ্যের জন্য, এনার্জির জন্য, আমাদের সুপেয় পানির জন্য, খনিজের জন্য আমাদেরকে নির্ভরশীল হইতে হবে হচ্ছে সমুদ্রের উপর। তো তিনি যে কথাটা বলেছিলেন 1994 সালে, এটাই পরবর্তীতে ব্লু ইকোনমিক কনসেপ্ট পায়, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই জায়গাটাতে গুরুত্ব দিচ্ছেন। গত বছর অনেক আলোচনায় বলেছেন, যার ফলে প্রশ্ন চলে আসলো হচ্ছে ব্লু ইকোনমি, যার সাথে যুক্ত সমুদ্র। বাংলাদেশের পঞ্চম সপ্তবার্ষিকী পরিকল্পনার মেয়াদ 2016 থেকে 2020 ছিল, ঢাকা বিষয়ে প্রশ্ন ছিল। গত বছর বিশ্বকাপ ক্রিকেট ছিল, সেখান থেকে প্রশ্ন ছিল। জাতিসংঘের উন্নয়ন, এটা জাতিসংঘ আবার উন্নয়ন কর্মসূচি, মানব উন্নয়ন সূচক, এখান থেকে প্রশ্ন ছিল E8 পরিবেশ দূষণকারী 8টি দেশ, হটস্পট প্রযুক্তি অন্তর্ভুক্ত না, আমরা অ্যান্সার করেছিলাম সেলুলার ফোন। খেয়াল করো, গত বছর নোবেল পুরস্কার থেকে বি ইউনিট এবং ডি ইউনিট 2টা ইউনিটে প্রশ্ন হয়েছিল। নোবেল পুরস্কার থেকে বি ইউনিটে প্রশ্ন দিয়েছিল একজনের নাম দিয়ে, আরেকজনের নাম জানতে চাওয়া হচ্ছিল কে। আর ডি ইউনিটে প্রশ্ন হয়েছিল তারা কোন ক্ষেত্রে অবদানের জন্য নোবেল পুরস্কার পেয়েছে। নাদিয়া মুরাদ, যিনি ইরাক থেকে প্রথমবারের মতো যৌন নিপীড়নের বিরুদ্ধে কাজ করে ওনারা নোবেল পুরস্কার পেয়েছেন, শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে। ড্যানিস মুকওয়েগে, তিনি ছিলেন কঙ্গোর একজন ডাক্তার, তিনি এই যৌন নিপীড়নের বিরুদ্ধে বা নারী অধিকারের জন্য কাজ করে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। এখন দেখো,
বি ইউনিটে কিন্তু বি ইউনিটেও প্রশ্ন হয়েছে, ডি ইউনিটেও প্রশ্ন হয়েছে। প্রশ্ন হচ্ছে 2019 সালে, কিন্তু জানতে চাওয়া হচ্ছে 2018 সালের শান্তিতে পাওয়া নোবেল পুরস্কার। তাহলে এখন আমরা 2020 সালে যদি 20 সালে যদি আমরা পরীক্ষা দিতে যাই, তাহলে পরে 2019 সালে নোবেল পুরস্কার কে পেলেন, এটা কিন্তু আমার বিশেষ করে সাহিত্য, অর্থনীতি, শান্তি খুব গুরুত্বপূর্ণ। তাহলে শান্তিতে 2020 সালে শান্তিতে নোবেল পুরস্কার কে পেলেন, যদি জানা থাকে তাহলে একটু কমেন্ট বক্সে জানাও। 2019 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে? আমি একটু বলে দিচ্ছি, তিনি ইথিওপিয়ার আবি আহমেদ, যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে 2019 সালে। তাহলে 2020 সালে, এটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমরা জানি ইথিওপিয়া এবং ইরিত্রিয়া একটা প্রতিনিয়ত একটা সংকটের মধ্যে থাকে, তাদের সীমান্ত সহ আরো নানা ঝামেলা থাকে। এই ইথিওপিয়া এবং ইরিত্রিয়ার সংকট নিরসনে অবদানের জন্য 2019 সালে নোবেল পুরস্কার পেয়েছে হচ্ছে শান্তিতে আবি আহমেদ। আচ্ছা, আর হেল্পলাইন থেকে গত বছর বি ইউনিটেও প্রশ্ন ছিল, ডি ইউনিটেও প্রশ্ন ছিল। বি ইউনিটের প্রশ্নটা ছিল বাল্য বিবাহ প্রতিরোধের হেল্পলাইন, যেটা আমরা অ্যান্সার করেছিলাম 109। আর ডি ইউনিটের প্রশ্নটা ছিল হচ্ছে সম্ভবত 999 জরুরি কল সেন্টার থেকে। তাহলে দেখো, বি ইউনিট, ডি ইউনিট দুইটাতেই এই হেল্পলাইন থেকে প্রশ্ন হয়েছে, এবং আগের বছরগুলিতে অনেক প্রশ্ন হেল্পলাইন থেকে হয়েছে। তাহলে হেল্পলাইন, আমি 13টা হেল্পলাইন এখানে স্লাইডে রেখেছি, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। সবচেয়ে ভালো হয় তোমরা শেয়ার করে ফেলো, এবং শেয়ার করে এই ভিডিওটি শেয়ার করে তোমরা কমেন্ট অপশনে ডান লিখে জানাও। যারাই এই লাইভটি শেয়ার করে কমেন্ট অপশনে ডান লিখে জানাবে, তোমরা তোমাদের আইডিতে একটি লিংক পৌঁছে যাবে, যেখানে ইউসিসির পক্ষ থেকে বিগত 10 বছরের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকটি তোমরা পেয়ে যাবে। আমি আবারও বলছি, এই লাইভটি তোমরা শেয়ার করো। যারাই শেয়ার করবে, শেয়ার করে একটু কমেন্ট বক্সে ডান লিখে জানাও। আমি দেখছি অনেকেই ডান লিখে আমাদেরকে জানাচ্ছে। ডান লিখে জানাও। যারাই ডান লিখে জানাবে তাদের ইনবক্সে একটি লিংক চলে যাবে। সেই লিংকে তোমরা বিগত 10 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকটা পেয়ে যাবে। এখন খেয়াল করো, এখানে আমি এখানে 13টা হেল্পলাইন আছে। প্রতি বছর প্রশ্ন হচ্ছে হেল্পলাইন থেকে, খুব গুরুত্বপূর্ণ। আমি 5টা হেল্পলাইনকে একটু বেশি গুরুত্ব দিচ্ছি, মনোযোগ দিয়ে শোনো, শেয়ার করে রাখো, অথবা এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো। 999 পুলিশ, ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্সের জন্য গুরুত্বপূর্ণ হেল্পলাইন হচ্ছে 999। 106 এটা হচ্ছে দুর্নীতির জন্য। 109 এটা নারী নির্যাতন এবং বাল্য বিবাহের জন্য। 109। 1094 এটা শিশুদেরকে সহায়তা করার জন্য হেল্পলাইন। আর 16108 এটা হচ্ছে মানবাধিকার। এখানে 13টা আছে, আমি গুরুত্ব দিয়ে আবারও 5টার কথা বলছি। 999, 106, 109, 1094 এবং 16108 এগুলো খুব গুরুত্বপূর্ণ। আর এই বছর যেহেতু করোনা সংকটের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, তাহলে করোনার জন্য যে হেল্পলাইন, 2টি হেল্পলাইন, অনেকগুলি নাম্বার আছে, কিন্তু আমি 2টি হেল্পলাইনের কথা বলছি। একটা হচ্ছে 333 করোনার জন্য, যে নাম্বারটাতে ফোন দিতে বলা হচ্ছে, এই যে 333 তোমরা দেখছো, জাতীয় তথ্য বাতায়ন কল সেন্টার। এইখানে ফোন দিতে বলা হচ্ছে করোনার জন্য কোনো পরামর্শ লাগলে বা চিকিৎসার জন্য। আরেকটা হচ্ছে আমাদের যে স্বাস্থ্য 16263 যেটা, এইখানে করোনার জন্য কল দিতে বলা হচ্ছে। তাহলে যেহেতু করোনাকালীন পরিস্থিতি, এইখানে 333 এবং 16263 করোনার জন্য, এই দুইটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে আমরা যে বিগত বছরের প্রশ্ন দেখলাম, গত বছরের এবং আগের বছরের, এই প্রশ্নগুলির আলোকে সাধারণত যে টপিকগুলি বেশি প্রাধান্য পায়, আমি 10টা টপিকের কথা বলবো সাম্প্রতিক। আমি বলেছিলাম যে 20টা টপিক বেসিকের, এটা নিয়ে পরে কখনো কথা হবে। আর এখন সাম্প্রতিক যে বিষয়গুলিকে প্রাধান্য পায়, 10টা বিষয় বলবো। এই বিষয়গুলি যদি সাম্প্রতিকে ঘটে থাকে, তাহলে তোমরা এই বিষয়গুলো সাম্প্রতিকে ঘটলেই মনে রাখবে এটা খুব গুরুত্বপূর্ণ, এবং এগুলো থেকে প্রশ্ন বরাবরের মতো হয়।
নিচে দুটি প্রশ্ন দেখতে পাচ্ছ, বিশ্বের বৃহত্তম বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট রয়েছে কোথায়? আমাকে একটু অ্যান্সার করে জানাও, কমেন্ট বক্সে আমাকে অ্যান্সার করে জানাও বিশ্বের বৃহত্তম বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট রয়েছে কোথায়। আর করোনা ভাইরাস প্রথম ধরা পড়ে চীনের উহান শহরে। প্রশ্ন হচ্ছে উহান শহরটি চীনের কোন প্রদেশে? দুইটি প্রশ্ন, আমাকে কমেন্ট করে জানাও, কমেন্ট বক্সে জানাও, অনেকেই দেখছি কমেন্ট করছো। আমি উত্তরটা বলছি, কিন্তু তার আগে আমি বলছিলাম 10টি বিষয় বেশি প্রাধান্য পাবে। একটা হচ্ছে সরকারের উন্নয়ন প্রকল্প, গভর্নমেন্টের যত উন্নয়ন প্রকল্প আছে, যেমন 10টি মেগা প্রজেক্ট আছে রানিং বর্তমানে, পদ্মা সেতু, আমি প্রজেক্টগুলি নিয়ে পরে আলাদা কথা বলবো, তা এখন বলছি না। যেই বিষয়টা গভর্নমেন্টের উন্নয়নের স্মারক, অর্থাৎ যেটা দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে এমন কোন স্মারক প্রকাশ পায়, ওই জাতীয় জায়গা থেকে প্রশ্ন হয় প্রতি বছর। যেমন আমরা দেখেছি যখন ল্যাপটপ সরকারিভাবে দোয়েল ল্যাপটপ করা হয়েছিল, স্বল্প মূল্যে দেওয়া হয়েছিল, দোয়েল থেকে প্রশ্ন হয়েছে। যখন ডেমো রেলটা চালু হয়েছিল, ডেমো থেকে প্রশ্ন হয়েছে। আমরা দেখেছি যখন পিপিলিকা বাংলা একটি সার্চ ইঞ্জিন এসেছিল, পিপিলিকা থেকে প্রশ্ন হয়েছে। আবার যখন ইভিএম, নতুন ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেশিন এসেছিল, সেখান থেকে প্রশ্ন হয়েছে। স্যাটেলাইট থেকে প্রশ্ন হচ্ছে, সাবমেরিন থেকে প্রশ্ন হচ্ছে, প্রথমবারের মতো পেপাল যখন চালু হয় সেখান থেকে প্রশ্ন হয়েছে। অর্থাৎ যেই বিষয়গুলি সরকারের উন্নয়নের স্মারক, যেগুলি প্রকাশ করে যে গভর্নমেন্ট বা আমাদের দেশটা এগিয়ে যাচ্ছে, এরকম কিছু বিষয় আসলেই পরে প্রশ্ন হয়ে যায়। তাহলে বিশ্বের বৃহত্তম বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট কোথায়? অনেকে অ্যান্সার করছো, এটা জেনেভাতে না, সুইজারল্যান্ডে না, এটা বার্ন বা সুইজারল্যান্ডে না, এটা প্যারিস, ফ্রান্সের প্যারিসেও না, এটা হচ্ছে ঢাকা, বাংলাদেশে। তাহলে বিশ্বের একটা সবচেয়ে বড় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট বাংলাদেশে, এটা সরকারের উন্নয়নের স্মারককে প্রকাশ করে, যার ফলে এই জাতীয় তথ্যগুলি বেশি গুরুত্ব পায়। করোনা ভাইরাস, উহান শহর আমরা জানি অত্যন্ত আলোচিত ওয়ার্ড, কিন্তু এই উহান শহরটি কোন প্রদেশে? কোন প্রদেশে? আমি দেখতে পাচ্ছি অনেকেই সঠিক উত্তর করছো, অনেকেই সঠিক উত্তর করছে। জিনজিয়াং হবে না, সিচুয়ান না, হুনান না, এটি হচ্ছে হুবেই প্রদেশে। আচ্ছা, এরপরে খেয়াল করো 3 এবং 4, 3 এবং 4 আরো দুইটি প্রশ্ন। বিশ্বের ধান উৎপাদনে বাংলাদেশে পূর্বে ছিল চতুর্থ, বর্তমানে কত? একটি প্রশ্ন। আর বিশ্বে মাছ উৎপাদনে বাংলাদেশ পূর্বে ছিল তৃতীয়, বর্তমানে কত? এই তথ্যগুলি চেঞ্জ হয়েছে। তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার জানাও। আমি 10টি টপিকের কথা বলছি, তার মধ্যে 3টা বললাম। 4, যখনই কোনো মৃত ব্যক্তি আমরা পাই, মারা যায়, তখনই তার থেকে প্রশ্ন হয়। এবং কোন জায়গা থেকে প্রশ্ন হয়? যখন মৃত ব্যক্তি যেই ক্ষেত্রে আলোচিত থাকেন, অর্থাৎ যেই ক্ষেত্রে মৃত ব্যক্তি অবদানটা থাকে, সেখান থেকে প্রশ্ন হয়। যেমন আমরা দেখলাম যখন তারেক মাসুদ একজন চলচ্চিত্র পরিচালক মারা গেল, প্রশ্ন হলো তার চলচ্চিত্র থেকে। যখন আলাউদ্দিন আল আজাদ একজন কবি ছিলেন, মারা গেলেন, প্রশ্ন হলো তার কবিতা থেকে। সেলিম আল দিন, তিনি ছিলেন নাট্যকার, তিনি মারা গেলেন, প্রশ্ন হলো তার নাটক থেকে। হুমায়ুন আহমেদ মারা গেলেন, হুমায়ুন আহমেদ মারা যাওয়ার পর তার অনেক পরিচয়, তিনি লেখক ছিলেন, একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত একজন চলচ্চিত্র পরিচালক ছিলেন, প্রশ্ন হয়েছিল তার চলচ্চিত্র থেকে। অর্থাৎ কেউ মারা গেলে পরে প্রশ্নটা হয় হচ্ছে তার অবদান থেকে, তার যেই জায়গাটায় তিনি, যেই ক্ষেত্রে তিনি আলোচিত ছিলেন। তাহলে এই বছর আমি 3টি নাম বলছি, এই বছর 3টি নাম খেয়াল করো। এই বছর আমাদের মারা গিয়েছেন আমাদের ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ। ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ মারা গিয়েছেন এবছর। খুব গুরুত্বপূর্ণ 2 জন জাতীয় অধ্যাপক মারা গিয়েছেন। এই 2 জন জাতীয় অধ্যাপক নিয়ে সামনে একটি প্রশ্ন আছে, তাই আমি এখন বলছি না ওনাদের নাম, প্রশ্নটা সলভ করার সময় নামটা চলে আসবে। আচ্ছা, যখনই কোনো পরিবর্তন হয়, গভর্নমেন্ট দেশের, যখন কোনো দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী পরিবর্তিত হয়, তাদের থেকে প্রশ্ন হয়। যখন কোনো সংস্থায় নতুন দেশ আসে বা বেরিয়ে যায়, তখন পরিবর্তন হয়, কোনো চেঞ্জ থাকলে পরিবর্তন হয়। যেমন 2টা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। ধান উৎপাদনে আগে আমরা ছিলাম চতুর্থ, বর্তমানে কত? আর মাছ উৎপাদনে আমরা ছিলাম তৃতীয়, প্রশ্ন হচ্ছে বর্তমানে কত? ধান উৎপাদনে চতুর্থ ছিলাম, এই প্রশ্নটা তখনই হবে যখন এটা কমে আসবে, অর্থাৎ উপরের দিকে যাবে না, আমাদের অবস্থানটা আরো ভালো হবে। তো বোঝাই যাচ্ছে চতুর্থ থেকে আমরা হুট করে প্রথমে চলে আসবো না, দ্বিতীয়ত চলে আসবো না। বর্তমানে ধান উৎপাদনে বাংলাদেশ তৃতীয়, খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য। আর বিশ্বে বর্তমানে মাছ উৎপাদনে আগে ছিলাম আমরা তৃতীয়, বর্তমানে আছি হচ্ছে আমরা দ্বিতীয়। যারা সঠিক উত্তর করেছো তোমাদের সবাইকে ধন্যবাদ। আচ্ছা,
7 নাম্বার যে টপিকটা বাজেট, অর্থনৈতিক সমীক্ষা এবং মানব উন্নয়ন সূচক। প্রত্যেকটা বছরের প্রশ্ন খুলে দেখবে বি ইউনিট, ডি ইউনিটে এই বাজেট, অর্থনৈতিক সমীক্ষা আর মানব উন্নয়ন সূচক থেকে প্রশ্ন থাকে। যেমন বি ইউনিটে প্রশ্ন ছিল হচ্ছে মানব উন্নয়ন সূচক থেকে, আর গত বছর ডি ইউনিটে প্রশ্ন ছিল হচ্ছে বাজেট থেকে। তোমাদের লিঙ্কে, অর্থাৎ এই লাইভটা শেয়ার করে দিলে, তোমাদের যে লিঙ্ক ডান লিখে জানালে যে লিঙ্কটা দেওয়া হবে, এই লিঙ্কে গিয়ে বিগত বছরের প্রশ্নগুলি খেয়াল করে দেখো। প্রত্যেকটা বছরে বাজেট থেকে প্রশ্ন হয়েছে, অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, অর্থনৈতিক সমীক্ষা, মানব উন্নয়ন সূচক, এই 3টা টপিক পড়ে ফেলে কিন্তু একটা করে প্রশ্ন পাওয়া যায়। নোবেল পুরস্কার বলে ফেলেছে অলরেডি, শান্তি, সাহিত্য এবং অর্থনীতি, এই 3টা বিষয় থেকে প্রশ্ন হয় বেশি। যখনই কোনো বিষয় প্রথম চালু হয় তখনই তাদের থেকে প্রশ্ন হতে দেখি আমরা। যেমন ইভিএম মেশিন যখন প্রথম চালু হয়েছিল, ডেমো ট্রেন যখন চালু হয়েছিল, তারপর এখন এই বছর পাচ্ছি হচ্ছে ই পাসপোর্ট প্রথম চালু হয়। তাহলে খেয়াল করে দেখো, যখনই প্রথম চালু হয় সেগুলো থেকে প্রশ্ন হচ্ছে। এখানে 5টা প্রশ্ন আছে, এখানে 5, 6 এবং 7, এখানে মার্কিংটা একটু উলটপালট হয়েছে। এই প্রশ্নগুলির উত্তর আমাকে জানাও। বাজেট, গত বছর প্রশ্ন হয়েছিল ডি ইউনিটে মোট বাজেটের পরিমাণ ছিল, তাহলে এই বছর আমাদের বাজেট চলে আসছে, এই বাজেটের পরিমাণ হচ্ছে, আমি আপাতত বলছি না, তোমরা উত্তর দিয়ে জানাও। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ এসে ই পাসপোর্ট চালু করে ভারত, বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কা, কোনটা সঠিক উত্তর হবে জানাও। মার্ক জুকারবার্গ টেকনোলজির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফেসবুকের জন্য গুরুত্বপূর্ণ। এই মার্ক জুকারবার্গ একটি বিশ্ববিদ্যালয়ের ড্রপ আউট ছাত্র ছিলেন। আমাদেরকে কমেন্ট করে জানাও তিনি কোন বিশ্ববিদ্যালয়ের ড্রপ আউট ছাত্র ছিলেন। আচ্ছা, বর্তমানে যে বাজেট, এই বাজেটের আকারটা হচ্ছে, যারাই অ্যান্সার জানিয়েছো দেখো বর্তমান মিলিয়ে নাও। বর্তমান যে বাজেটটা প্রকাশিত হলো 49তম, এই বাজেটটিতে 5,68,000 কোটি টাকার বাজেট, 5,68,000 কোটি টাকার বাজেট প্রকাশ, বাজেট এই বছরের বাজেটের পরিমাণ। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে ই পাসপোর্ট চালু করেছে, এটা ভারত না, ভারত অনেক বড় দেশ মনে হচ্ছে, ভারত, মালদ্বীপ, যাদের মাথা পিছু আয় দক্ষিণ এশিয়ার দেশের মধ্যে সবচেয়ে বেশি, মালদ্বীপও না, শ্রীলঙ্কা শিক্ষার হার সবচেয়ে বেশি, সেটাও না। এই ই পাসপোর্ট প্রথম চালু করা হচ্ছে বাংলাদেশ। মার্ক জুকারবার্গ কোন বিশ্ববিদ্যালয়ের ড্রপ আউট ছাত্র ছিলেন? মার্ক জুকারবার্গ, একজন লিখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড্রপ আউট ছাত্র ছিলেন। আচ্ছা, মার্ক জুকারবার্গ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ড্রপ আউট ছাত্র ছিলেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়টা কোথায়, ইউকে নাকি ইউএসএ? কমেন্ট করে জানাও, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ইউকে তে নাকি ইউএসএ তে? আচ্ছা, আমরা একটি সাম্প্রতিক বিষয়ে চলে যাই। যারা কমেন্ট করে জানিয়েছো সবাইকে থ্যাঙ্কস। আমরা একটি সাম্প্রতিক বিষয়ে চলে যাই। বর্তমান সময়ে আমরা জানি চীন এবং ভারতের উত্তেজনা। আচ্ছা, এই টপিকটা বুঝতে হলে এটা শুধু চীন এবং ভারতের বর্তমান উত্তেজনা না, এর সাথে আমাদের জড়িত আছে হচ্ছে কাশ্মীর অংশ, এর সাথে জড়িত 1962 সালে ভারত এবং চীন দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিল, এর সাথে ডোকলাম একটা সীমান্ত আছে, ডোকলাম সীমান্ত, এটাও জড়িত। এর সাথে এই ভারতের 7 সিস্টার যে অরুণাচল রাজ্য, এটাও জড়িত। আমরা একটু মানচিত্রে খেয়াল করা, আমরা একটু টোটাল বিষয়টা বোঝার চেষ্টা করব, আমরা একটু দেখে পড়ার চেষ্টা করব। আচ্ছা, এইখানে চিত্রে আমরা দেখতে পাচ্ছি কেন উত্তেজনা, কি ঘটনাটা ছিল। এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি ভারতের উত্তর অংশে কাশ্মীর কে দেখতে পাচ্ছি, কিন্তু কাশ্মীরের 3টা অংশ দেখতে পাচ্ছি। অর্থাৎ কাশ্মীর যেটা, এই কাশ্মীরটা 3টা অংশে বিভক্ত। ভারতীয় একটা অংশ আছে যেটাকে বলা হচ্ছে জম্মু ও কাশ্মীর, পাকিস্তানের একটা অংশ আছে যেটাকে বলা হচ্ছে আজাদি কাশ্মীর, আর চীন কাশ্মীরের কিছু অংশ দখল করে নিয়েছে যেটাকে বলা হচ্ছে আকসাই চীন। তাহলে কাশ্মীরের অংশ কয়টি? কাশ্মীরের অংশ হচ্ছে 3টি। একটি হচ্ছে কাশ্মীরের অংশ 3টি, একটি হচ্ছে পাকিস্তান অধ্যুষিত, একটি ভারত অধ্যুষিত, আর একটি হচ্ছে চীন অধ্যুষিত। আচ্ছা, এখন আমাদের যে সমস্যাটা হলো, বর্তমানে যে উত্তেজনা, এটা হচ্ছে এই আকসাই চীন এবং ভারত চীন, এইখানে যে বর্ডার লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এই বর্ডারে গালওয়ান নামে একটি উপত্যকা আছে। এই উপত্যকাতে ঝামেলাটা হয়েছে। কি ঝামেলা হয়েছে সেটাতে আমরা পরে যাচ্ছি, কিন্তু আমরা আগে একটু ব্যাকগ্রাউন্ডটা দেখে আসি হচ্ছে এই কাশ্মীর সমস্যা, কাশ্মীর সংকটের। গত বছর থেকে বিষয়টা অত্যন্ত আলোচিত। আচ্ছা, কাশ্মীর বিষয়টা হচ্ছে, কাশ্মীর ভূস্বর্গ, পৃথিবীর ভূস্বর্গ, যার ফলে এটার প্রতি লোভ চীনেরও আছে, পাকিস্তানেরও আছে, ভারতেরও আছে।
যখন একেবারে প্রাচীন সময় ছিল অর্থাৎ মৌর্য সাম্রাজ্য খ্রিস্টের জন্মের আগে, তখন এই কাশ্মীর অংশটাতে হিন্দু অধ্যুষিত ছিল, মৌর্য সাম্রাজ্যের বিস্তৃত ছিল, এখানে ছিল হিন্দুদের অংশগ্রহণ বা আধিপত্য। এরপর মোগলরা যখন আসে, এই কাশ্মীর মোগলরা নিয়ে নেয় ১৬শ শতকে। মোগলরা আবার পরাজিত হয়েছিল আফগানদের কাছ থেকে, পরবর্তীতে এই কাশ্মীর চলে যায় আফগানদের হাতে। এই আফগানদের কাছ থেকে পরবর্তীতে কাশ্মীরটা একজন শিখ ধর্মীয় নেতা নিয়ে নিয়েছিল। এই শিখ আবার পরাজিত হয়েছে ব্রিটেনের কাছে। ব্রিটেন এবং ওই শিখদের সাথে একটা দ্বন্দ্ব হয়, সেই দ্বন্দ্বে ব্রিটেন জয়লাভ করে। কিন্তু ওই ব্রিটেনকে সহযোগিতা করেছিল এই কাশ্মীরের একজন ধনী রাজা, তার নাম ছিল হচ্ছে গোলাপ সিং। এই গোলাপ সিং কাশ্মীরকে যখন ব্রিটেনকে সহযোগিতা করে, ব্রিটেন কাশ্মীর দখলে নেওয়ার পর গোলাপ সিং তাদের কাছ থেকে হিউজ পরিমাণ অর্থের বিনিময়ে এই কাশ্মীরকে কিনে নেন। কিনে নেওয়ার পর এই গোলাপ সিং তিনি শাসন করতে থাকেন। তারই ধারাবাহিকতায় আমরা দেখি, গোলাপ সিং ধর্মে হিন্দু ছিল, তারই ধারাবাহিকতা আমরা দেখি যে তার নাতি ১৯৪৭ সালে এই কাশ্মীর শাসন করা হচ্ছে তার নাতি হরি সিং। যখন ৪৭ সালে শাসন করে, ৪৭ যখন দেশ বিভাগের প্রশ্ন আসলো, ভারত এবং ধর্মের ভিত্তিতে ভারত এবং পাকিস্তান হবে, তখন কাশ্মীরের রাজা ছিল, যাদের কেনা ছিল যে রাজবংশে, সেটা ছিল হরি সিং। যখন প্রশ্ন আসলো এখন ভারত এবং পাকিস্তান ধর্মের ভিত্তিতে ভাগ হবে, কাশ্মীর কোথায় যাবে, হরি সিংকে প্রস্তাব দেওয়া হয়েছিল ভারতের পক্ষ থেকে তোমরা আমার সাথে থাকো, পাকিস্তান থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল হরি সিংকে যে না তোমরা আমার সাথে থাকো। হরি সিং চিন্তা করলেন, তৎকালীন সময় ১৯৪৭ সালে একটা তথ্য জানিয়ে রাখি, কাশ্মীরে বর্তমান ৯৭% মুসলিম। কাশ্মীরে বর্তমান ৯৭% মুসলিম, আর অন্যান্য ধর্মের আছে হচ্ছে ৩% মানুষজন। যখন ৪৭-এ দেশ ভাগের প্রশ্ন আসলো, তখন কাশ্মীরে ৭০% মুসলমান ছিল আর অন্যান্য ধর্মাবলম্বী ছিল হচ্ছে ৩০%, হিন্দু ছিল বেশি। তো হরি সিং এর কাছে যখন এই প্রস্তাব আসে ভারতের সাথে থাকো, পাকিস্তানের সাথে থাকো, তখন হরি সিং চিন্তা করলেন আমি যদি পাকিস্তানের সাথে, যে এটা মুসলিম ৭০% মুসলিম, আমি যদি পাকিস্তানের সাথে যাই তাহলে যে ৩০% হিন্দু আছে, আমি হিন্দু হয়ে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। আবার যদি তিনি ভারতের সাথে যান তাহলে ৭০% মুসলমানের কাশ্মীর, তাহলে ওই মুসলমানেরা তার উপর অসন্তুষ্ট হবে। তাই তিনি চিন্তা করলেন তিনি ভারতের সাথেও যাবেন না, পাকিস্তানের সাথেও যাবেন না, তিনি স্বতন্ত্র হিসাবে থাকবেন। ৪৭ সালে দেশ ভাগ হলো, হরি সিং এর নেতৃত্বে এখানে স্বতন্ত্রভাবে কাশ্মীর থাকলো। কিন্তু ৪৭ সালে পাকিস্তান মনে করছে যেখানে ৭০% মুসলমান, তাহলে কেন এই কাশ্মীর অন্য স্বতন্ত্র হিসেবে থাকবে। তারা ৪৭-এ এটা দখল করার জন্য আক্রমণ করে এবং ১৯৪৯ সালে চরম আক্রমণ করলে হরি সিং ভারতের দ্বারস্থ হয়, পাকিস্তান আক্রমণ করছে, আমাকে সেভ করো। ভারত তখন নিষেধ করে দেয়, আমি তোমাকে কেন সেভ করবো, কারণ আমার সাথে থাকতে বলেছিলাম, তুমি আমার সাথে থাকোনি। তখন ভারতের সাথে একটি চুক্তি হয় এই হরি সিং এর। এই চুক্তি অনুযায়ী বলা হয় আমি তোমাকে হেল্প করব, কিন্তু আমার একটি প্রদেশ হয়ে থাকতে হবে। ওই চুক্তিটা ১৯৪৯ সালে হয়। ওই চুক্তি অনুযায়ী ভারতের সংবিধানে ১৯৪৯ সালে ৩৭০ এবং ১৯৫৪ সালে ৩৫-এর ক অনুচ্ছেদটি যুক্ত হয়। ৩৭০ অনুচ্ছেদে বলা আছে যে ভারত ৩৭০ সালে বলা আছে যে নিজেদের একটি ভারতের সংবিধান অনুযায়ী কাশ্মীর চলবে না, কাশ্মীর চলবে হচ্ছে নিজেদের সংবিধান অনুযায়ী, এবং ভারতের কাশ্মীরিদের দুইটি নাগরিকত্ব থাকবে, একটি হচ্ছে কাশ্মীরি আর একটি হচ্ছে ভারতীয়। কাশ্মীরি এবং ভারতীয় দুটি নাগরিকত্ব থাকবে। আর ৩৫-এর ক অনুচ্ছেদে নাগরিকদের অধিকার নিয়ে কিছু তথ্য দেয়া থাকে, নাগরিকদের অধিকার নিয়ে কিছু বিষয় বলা থাকে, যেমন অন্য কোনো নাগরিক এসে কাশ্মীর থেকে জমি কিনতে পারবে না, বা কেউ যদি বিয়ে করে, কোনো কাশ্মীরি মহিলা যদি বিয়ে করে কাশ্মীরের বাইরের কোনো প্রদেশ থেকে, তাহলে সে এখানকার সম্পত্তি থেকে বঞ্চিত হবে, বাইরে কেউ এসে এখানে ব্যবসা বাণিজ্য করে সম্পত্তি কিনতে পারবে না।
এই কথাগুলি বলা ছিল 35-এর ক। তাহলে 370 অনুচ্ছেদে কিছু অনুচ্ছেদে কাশ্মীর সম্পর্কে কিছু নীতিমালা ছিল, আর 35-এর কতে কিছু নীতিমালা ছিল। আমরা দেখলাম গত বছর ফেব্রুয়ারিতে পুলওয়ামাতে যখন অ্যাটাক হলো, তখন ভারত কাশ্মীরের ব্যাপারে হার্ড লাইনে যায় এবং কাশ্মীরের এই অনুচ্ছেদগুলি, যে অনুচ্ছেদে স্বতন্ত্র ভাবে থাকতো কাশ্মীর, এই অনুচ্ছেদগুলি তুলে দেয়। এই অনুচ্ছেদগুলি তুলে দেওয়ার ফলে কাশ্মীররা তাদের স্বাতন্ত্রতা হারায়। তখন থেকে এই কাশ্মীরের ঝামেলাটা বা কাশ্মীর ইস্যুটা আমাদের সামনে আসছে। আচ্ছা, এখন দেখি তাহলে 47-49 সালে এই সীমান্তটা এসেছিল, এই যে জম্মু ও কাশ্মীর এবং আজাদি কাশ্মীর, এই সীমান্তটা পেয়েছি হচ্ছে আমরা 1949 সালে। এটাকে বলা হচ্ছে লাইন অফ কন্ট্রোল। তাহলে লাইন অফ কন্ট্রোল কাকে কাকে বিভক্ত হয়েছে? পাকিস্তান এবং ভারতকে। আর ভারতের সাথে চীনের একটি যুদ্ধ হয় 1962 সালে। এই যুদ্ধে চীন এই অংশটি, কাশ্মীরের এই অংশটি দখল করে নেয়। তখন এই যে লাইনটা দেখতে পাচ্ছি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। তাহলে খেয়াল করো, প্রশ্ন হয় লাইন অফ কন্ট্রোল কার কার সাথে? ভারত পাকিস্তান। আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কার কার সাথে? এটা হচ্ছে চীন এবং ভারত। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এটি 1962 সালে আমরা দেখি, আর এটা দেখি হচ্ছে 1954 সালে। আচ্ছা, এখন কথা হচ্ছে 1962 সালে যে চীন এবং ভারতের যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধ থেকে কিন্তু এই অংশটি দখল করে নেয়। তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও, 62 সালে চীন এবং ভারতের যুদ্ধে জয় লাভ করেছিল কোন দেশ? 62 সালে চীন এবং ভারতের যুদ্ধে জয়লাভ করেছিল কোন দেশ? আমাকে একটু কমেন্ট করে জানাও, আমি একটু পর অ্যান্সারটা দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা, এখন দেখি 2017 সালে কি হয়। 2017 সালে দেখা যায় চীনের সাথে ভারতের যে আরো সীমান্ত আমাদের উপরে, অর্থাৎ বাংলাদেশের উপরে গেলে আমরা ভুটানকে দেখতে পাবো, নেপালকে দেখতে পাবো। বাংলাদেশ থেকে মাত্র এখানে একটা ম্যাক্সিতে করে মাত্র 2 ঘন্টার দূরত্বে ভুটানকে পাওয়া যায় এবং 2 ঘন্টার দূরত্বে নেপালকে পাওয়া যায়। তো এইখানে দেখি ভারতের সাথে সীমান্ত আছে হচ্ছে চীনের। তাহলে একটা জায়গা আছে যেটাকে বলা হচ্ছে ডোকলাম সীমান্ত। এখানে ভারতেরও সীমান্ত, ভুটানেরও সীমান্ত এবং চীনেরও সীমান্ত রয়েছে। এই জায়গাটাতে চীন একটি রাস্তা করার পরিকল্পনা করলে, রাস্তা করতে পদক্ষেপ নিলে ভারত সেখানে বাধা দেয়। এটা তার 7 সিস্টার্স এর জন্য হুমকি স্বরূপ। বাধা দেওয়ার প্রেক্ষিতে সেখানে উত্তেজনা হয়ে যায় এবং 2017 সালে এই উত্তেজনার প্রেক্ষিতে আমরা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন করে ডোকলাম সীমান্ত কোন 3টি দেশের সাথে জড়িয়ে আছে? সেটা হচ্ছে চীন, ভারত এবং 7 সিস্টার্স। আর এই সীমান্তের সাথে আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভৌগোলিক একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে শিলিগুড়ি করিডোর। এখন প্রশ্ন যদি হয় শিলিগুড়ি করিডোরটা কোন 3টি দেশের সাথে জড়িত, তাহলে এই যে দেখো, নেপাল, এখানে ভারত আর এখানে বাংলাদেশ, এই 3টি দেশের সীমান্তের সাথে জড়িত হচ্ছে শিলিগুড়ি করিডোর। আচ্ছা, আমরা এখন তাহলে যদি প্রশ্ন হয়, ডোকলাম সীমান্ত নিয়ে প্রশ্ন হয়ে গেছে চীন, ভুটান এবং ভারতের সাথে। আর শিলিগুড়ি করিডোর হচ্ছে নেপাল, বাংলাদেশ এবং ভারতের সাথে। আরো একটি প্রশ্ন এখানে আমরা দেখি যে একটা প্রশ্ন হয় যে চীন ভারতের কোন অংশটাকে নিজেদের বলে দাবি করে? এই যে 7 সিস্টার্স এর এখানে আমরা একটা অরুণাচল একটা প্রদেশ পাবো 7 সিস্টার্স এর। এই অরুণাচল প্রদেশের একটা অংশকেও কিন্তু চীন নিজেদের বলে দাবি করছে। তাহলে এই যে চীন এবং ভারতের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, এই দ্বন্দ্ব থেকে অনেক প্রশ্ন হতে পারে। একটা প্রশ্ন দেখা যাচ্ছে স্ক্রিনে, স্লাইডে। তোমরা আমাকে কমেন্ট করে জানাও চীনের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? আচ্ছা, বলে দিচ্ছি, যখন 62 সালে যুদ্ধ হয়েছিল ভারত এবং চীনের, সেই যুদ্ধে কিন্তু জয়লাভ করেছিল হচ্ছে চীন। এই জয়লাভের মধ্য দিয়ে সে আকসাই চীন অংশটি দখল করে নেয়। চীনের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? স্কট মরিসন, উইন মিন্ট, শিনজো আবে আর শিন জিপিং। আমাকে কমেন্ট করে জানাও চীনের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? স্কট মরিসন, উইন মিন্ট, শিনজো আবে নাকি শি জিনপিং? অনেকেই কমেন্ট করছে, আমরা দেখতে পাচ্ছি শি জিনপিং হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, তো এখানে এই আমরা যা যা পড়লাম তার থেকে তথ্যগুলিকে যদি আমরা বের করে নিয়ে আসি, তাহলে এই যে ঝামেলাটা, আচ্ছা একটু ক্লিয়ার করি
বর্তমানে এখানে ঝামেলাটা কি হয়েছে, এই গালওয়ান উপত্যকাতে, এই জায়গাটাতে গালওয়ান উপত্যকাতে গত 15 জুন 2020 সালে ভারতীয় সৈন্যরা দাবি করে চীন তাদের সীমান্ত অতিক্রম করেছে, এবং চীনের সৈন্যরা দাবি করে ভারত তাদের সীমান্ত অতিক্রম করেছে। এই দাবি করা থেকে উত্তেজনার সৃষ্টি হয়, উত্তেজনা থেকে প্রথমে পাথর নিক্ষেপ হয় এবং পরবর্তীতে গোলাগুলি হয় গত 15 জুন এই গালওয়ান উপত্যকায়। এবং এই গোলাগুলি থেকে আমরা এএনআই এর বরাত দিয়ে জানি 20 জন ভারতীয় সৈন্য মারা গিয়েছে এবং 43 জন চীনা সৈন্য মারা গিয়েছে, কিন্তু চীন সরকার বলছে এখানে তাদের 5 জন সৈন্য মারা গিয়েছে। আচ্ছা, আর এই যে গালওয়ান উপত্যকা, এটি দখলে নেওয়া হয়েছিল ওই 1962 সালে যে সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষ থেকে। তাহলে বিস্তারিত আরো অনেক তথ্য আছে যেগুলি আমাদেরকে পড়তে হবে, এখানে কমন বা মোটা দাগে আমি এই ইনফরমেশন গুলি দিলাম। এখন ভারত যেহেতু গুরুত্বপূর্ণ, এই ভারত এবং চীনের মধ্যে আমাদের পাশের প্রতিবেশী দেশ, তাই এই চারটা নাম দয়া করে গুরুত্বের সাথে জেনে রাখো। একটা হচ্ছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী আছে রাজনাথ সিংহ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আর সেনা প্রধান হিসেবে আছে যে মানাজ মুকুন্দ নরমান। ভারতের এই 4 জন প্রশাসনে থাকা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। আচ্ছা, এই ভারত এবং চীনের এই সময়টাতে ভারতের আরেকটি অভিযোগ হচ্ছে চীনের বিরুদ্ধে, চীন উস্কে দিচ্ছে নেপালকে, কারণ ভারত এবং নেপালের সাথে তিনটা অংশ নিয়ে দ্বন্দ্ব। ভারত এবং নেপালের সাথে তিনটা অংশ নিয়ে দ্বন্দ্ব ভারত নেপালের। একটা হচ্ছে কালাপানি, একটা লুপুলেক, আর একটা হচ্ছে লিম্পুয়াধুরা। এই তিনটা নাম গুরুত্বের সাথে মনে রাখবে। এই তিনটা অংশই ভারত এবং নেপালের সীমান্তে, এবং এটাকে ভারতও দাবি করে কালাপানি নিজেদের, নেপালও দাবি করে লুপুলেক নিজেদের, আর লিম্পুয়াধুরা ওই ভারতও দাবি করে এই তিনটা অংশ তাদের, এবং নেপালও দাবি করে এই তিনটা অংশ তাদের। তো যেটা হয়েছে, চীনের উস্কানিতে কিছুকাল আগে নেপাল পার্লামেন্টে একটা বিল পাস করে, যেই বিলে তারা এই কালাপানি, লুপুলেক আর লিম্পুয়াধুরা এই তিনটা অংশকে নিজেদের মানচিত্রের অংশ হিসেবে প্রস্তাব পাশ করে। এতে ভারত ক্ষিপ্ত হয়, যার ফলে এখন যদি এই উত্তেজনা নতুন করে মানচিত্র প্রকাশ করার যে প্রস্তাব এসেছে, এখান থেকে যদি প্রশ্ন হয়, তাহলে প্রশ্ন হলে ভারত ও নেপালের তিনটি বিরোধপূর্ণ অঞ্চল, কালাপানি, লুপুলেক আর একটা হচ্ছে লিম্পুয়াধুরা। আচ্ছা, তাহলে সাম্প্রতিকের বিগত বছরের যে প্রশ্ন হয়েছে, এটার আলোকে যদি দেখি যে এবছর তাহলে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আসলে কি কি পাবো বাংলাদেশ অংশে। আমি বলেছিলাম মারা গেলেই প্রশ্ন হয়, তাহলে ফজলে হাসান আবেদ তিনি বেশি গুরুত্বপূর্ণ। আর নিচে দেখা একটা প্রশ্ন দেওয়া আছে, আইইডিসিআর এর বর্তমান পরিচালক কে? করোনা, বাংলাদেশে যে কোনো রোগ নিয়ে গবেষণা করা, রিসার্চ করা, এই কাজটি করে থাকে হচ্ছে আইইডিসিআর। এর বর্তমান পরিচালক কে? একটু অপশনগুলো দেখো, আনিসুজ্জামান, জামিলুর রেজা চৌধুরী, সেব্রিনা ফ্লোরা, বিজন কুমার শীল। তোমরা অ্যান্সারটা কমেন্ট বক্সে দাও, আমি একটু পরে উত্তর দিচ্ছি। আচ্ছা, ফজলে হাসান আবেদ গুরুত্বপূর্ণ। এর সাথে গুরুত্বপূর্ণ হচ্ছে মারা গেলেন দুজন ব্যক্তিত্ব, একটু পরে বলছি আরো দুজন। ব্যাংক নোট, খেয়াল করে দেখা, এতদিন পর্যন্ত আমাদের নোট ছিল 9টা, কিন্তু অতি সম্প্রতি আমাদের আরো একটি নোট অ্যাড হয়েছে, 200 টাকার নোট অ্যাড হয়েছে, যার ফলে এখন আমাদের ব্যাংক নোট কয়টি এবং সরকারি নোট কয়টি, এই প্রশ্নটি আলাদা আলাদা করে হয়। তাহলে খেয়াল করে দেখো, আমাদের যে নোটগুলি 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা এবং 1000 টাকা। তাহলে এখন আমরা নোট পাবো হচ্ছে 10টা। এই 10টা নোটের মধ্যে বর্তমানে ব্যাংক নোট 10টি নোটের মধ্যে 1 টাকা, 2 টাকা এবং 5 টাকা এগুলো হচ্ছে সরকারি নোট, এখানে অর্থ সচিবের স্বাক্ষর থাকে। আর ব্যাংক নোট বেড়ে ব্যাংক নোট গুলো হচ্ছে 10 টাকা, 20 টাকা, 100 টাকা, নতুন সম্প্রতি যোগ হওয়া হচ্ছে 200 টাকা, 500 টাকা এবং 1000 টাকা। আচ্ছা, এরপর দেখো, বাংলাদেশে আমরা দেখলাম গুরুত্বপূর্ণ একটি ফ্লাইওভার, মানে একটি এক্সপ্রেসওয়ে, প্রথমবারের মতো একটি এক্সপ্রেস ওয়ে উদ্বোধন করা হয়েছে।
এটা হচ্ছে মাওয়া এবং যাত্রাবাড়ি যে এক্সপ্রেসওয়ে বা মাওয়া বা যাত্রাবাড়ি যে হাইওয়ে। আচ্ছা, এটি উদ্বোধন করা হয় এই করোনা কালীন সময়ে, অর্থাৎ 12 মার্চ 2020 সালে প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করেন। এটি 4 লাইনের একটি ওয়ে। এটার মূল প্রজেক্ট হচ্ছে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙা পর্যন্ত, ঢাকা থেকে ফরিদপুরের ভাঙা পর্যন্ত এই মূল লাইনটা থাকবে। যাত্রাবাড়ি এই যে এক্সপ্রেসওয়েটা, তার যাত্রাবাড়ি থেকে মাওয়া পর্যন্ত উদ্বোধন ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ঢাকা থেকে এটা হচ্ছে মোট 54 কিলোমিটার। বর্তমানে ঢাকা থেকে মাওয়া যেতে প্রায় 7 থেকে 8 ঘন্টা সময় লাগে। এই এক্সপ্রেসওয়ে পুরোটা হয়ে গেলে পরে মাত্র 1 ঘন্টায় ঢাকা থেকে আমরা ইয়েতে যেতে পারবো, মাওয়াতে যেতে পারবো। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি নাইকোর মামলা। বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে নাইকোর মামলা। নাইকো মামলায় আমরা ফেব্রুয়ারিতে যে রায়টা দেওয়া হয়েছে, 28 ফেব্রুয়ারি 2020 সালে যে রায়টা দেওয়া হয়েছে, এই রায় অনুযায়ী নাইকোর মামলাতে আমরা জয়লাভ করেছি। কানাডার একটা তেল গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠান হচ্ছে নাইকো। 2003 সালে এরা বাংলাদেশের সুনামগঞ্জের যে ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্র, এখানে গ্যাস উত্তোলনের দায়িত্ব পায়। এবং 2003 সালের পর তারা যখন দায়িত্বে থাকে, তাদের দায়িত্ব অবহেলার জন্য 2005 সালে এখানে একটা অগ্নিকাণ্ড ঘটে। এবং এই অগ্নিকাণ্ড ঘটার পর আমরা দেখি যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বাংলাদেশের। এবং বাংলাদেশ আন্তর্জাতিক সালিসি আদালত ইকসিট, যেটা লন্ডনে, এখানে মামলা করে। এবং মামলা করার 10 বছর পর আমরা রায়টা পাই। গত 28 ফেব্রুয়ারি 2020 সালে আমরা এই নাইকো মামলার রায় পেয়েছি, যেখানে অনেকগুলো ক্ষতিপূরণের কথা বলা হয়েছে। সবচেয়ে বড় যে রায়টা এসেছে সেটা হচ্ছে $1 বিলিয়ন ক্ষতিপূরণ নাইকোকে আমাদেরকে দিতে হবে। তো বাংলাদেশ পার্টি এই 4টার সাথে আরো কয়েকটি টপিক বলছি আমি। যেটা বলছিলাম, IEDCR এর বর্তমান পরিচালক কে? অনেকে অ্যান্সার করেছো। আচ্ছা, এ অপশন, বি অপশন। আমি বলেছিলাম 3 জন ব্যক্তির নাম বলবো যারা মারা গিয়েছে। তাদের থেকে একজন ফজলে হাসান আবেদ, একজন হচ্ছে ডক্টর আনিসুজ্জামান, জাতীয় অধ্যাপক ছিলেন, আরেকজন মারা গেলেন ডক্টর জামিলুর রেজা চৌধুরী। ওনারা মারা গিয়েছেন, ওনারা পরিচালক না। বিজন কুমার শীল, যিনি দেশীয় পদ্ধতিতে কিট আবিষ্কার করেছেন। আর IEDCR এর বর্তমান মহাপরিচালক হচ্ছে ডক্টর সেব্রিনা ফ্লোরা। যারা সঠিক উত্তর করেছো সবাইকে ধন্যবাদ। আচ্ছা, 4 পর 5 নাম্বার টপিকগুলি দেখি। খুনি মাজেদের ফাঁসি দেওয়া হয়েছে, এবছরের জন্য গুরুত্বপূর্ণ। স্বাধীনতা পুরস্কার ঘোষণা করা হয়েছে, গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধুকে নিয়ে বায়োপিক করা হচ্ছে, যার পরিচালক হচ্ছে শ্যাম বেনেগাল, যিনি ভারতের একজন পরিচালক। তিনি বাংলাদেশে এসেছেন, তিনি কনফারেন্স করে গেছেন। সো বায়োপিকটা করা হচ্ছে, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ থাকবে। আর বাজেট এই বছর, অর্থনৈতিক সমীক্ষা, মানব উন্নয়ন সূচক আর হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা, মানব উন্নয়ন সূচক, বাজেট, 3টা পড়লে একটা প্রশ্ন পাওয়া যায়। এই বছর বাজেটটা আমরা পেয়ে গেছি, বাজেটটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আন্তর্জাতিকে যদি কয়েকটা টপিকের কথা বলি, করোনা ভাইরাস। এই করোনা ভাইরাস নিয়ে আমি বেশি তথ্য দিব না, এখানে ডিটেলসে আমরা আমাদের পক্ষ থেকে অসংখ্য তথ্য তোমরা পাবে। শুধু বেসিক যদি কয়েকটা কথা বলি, এই করোনা ভাইরাস কিন্তু প্রথম ধরা পড়েছিল 1960 সালে। কিন্তু করোনা ভাইরাসের অনেকগুলি প্রজাতি বা গ্রুপ আছে, ওই গ্রুপের মধ্যে কোভিড-19 যেটা, এটা হচ্ছে 7ম গ্রুপ। তাহলে করোনা ভাইরাসের অনেকগুলি গ্রুপ থাকছে, তার মধ্যে কোভিড-19টা হচ্ছে 7ম যে গ্রুপ, এটা। তাহলে করোনা ভাইরাস ধরা পড়েছে 1960 সালে, কিন্তু কোভিড-19 যেটা, এটা ধরা পড়েছে হচ্ছে, আমরা দেখলাম চীনের উহান শহরে প্রথম ধরা পড়েছে। চীনের উহান শহরে হচ্ছে প্রথম ধরা পড়ছে। আর বাংলাদেশে প্রথম ধরা পড়ে হচ্ছে 8 মার্চে। এরপরে দেখতে পাচ্ছি চীন ভারত উত্তেজনা, এটা নিয়ে তো আমরা কথা বলেছি। সাইক্লোন আমফান, যখনই কোনো ঘূর্ণিঝড়, সাইক্লোন বা আমরা দেখলাম যে আইলা গেলা, সিডর, বিলকিস, নার্গিস, কুলসুম, যখনই যেটা আসলো না কেন, ওইগুলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন দিয়ে দেয়। তাহলে এই বছর আমরা দেখলাম সাইক্লোন আমফান। এই আমফান বঙ্গোপসাগরে উৎপত্তি লাভ করে ভারত এবং বাংলাদেশকে আঘাত করেছে। এবং বাংলাদেশে মারা গিয়েছে হচ্ছে
16 জন এই ঘূর্ণিঝড় আমফানের জন্য ডিটেলসে পড়তে হবে হচ্ছে ঘূর্ণিঝড় আমফান। আমরা দেখলাম গত বছর ডি ইউনিটে একটা প্রশ্ন হয়েছিল যখন একটা আন্দোলন হয়েছিল হংকং এ একটা আন্দোলন হয়েছিল অপরাধী প্রত্যর্পণ আইনকে বিলোপ করার জন্য। আর এই বছর আমরা দেখলাম জর্জ ফ্লুয়েড বলে একজন কৃষ্ণাঙ্গ, তাকে অন্যায়ভাবে আমেরিকাতে হত্যা করা হলো এবং অন্যায়ভাবে হত্যা করা হলো। হত্যা করার পর সেখানে আমেরিকাতে যে আন্দোলন চলছে, এই আন্দোলন বর্ণবাদী যে আন্দোলন, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ন্যাটোতে এতদিন সদস্য সংখ্যা ছিল 29টি, কিন্তু সর্বশেষ আলবেনিয়া ন্যাটোতে যোগদান করায় ন্যাটোর বর্তমান সদস্য হয়েছে 30টি। আচ্ছা, WHO থেকে আমেরিকা পদত্যাগ করেছে। আর ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা জানি ভারতের রাজ্য আগে ছিল 29টি, কিন্তু যখনই হচ্ছে ওই কাশ্মীরকে রাজ্য তালিকা থেকে বাদ দিয়ে কেন্দ্রশাসিত রাজ্য করা হলো, তখন ভারতের রাজ্য হয়ে যায় 28টি। তার মানে আগে ভারতের রাজ্য ছিল 29টি, আর বর্তমানে ভারতের রাজ্য আছে হচ্ছে 28টি। কিন্তু আর ভারতের কেন্দ্রশাসিত রাজ্য ছিল 7টি, কিন্তু বর্তমানে ওই কাশ্মীর যুক্ত হয় ভারতের কেন্দ্রশাসিত রাজ্য হয়েছিল 8টি, কিন্তু সাম্প্রতিক সময়ে 2টি রাজ্যকে এক করে দেওয়ার ফলে বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত রাজ্য আছে হচ্ছে 7টি। তাহলে এখন যদি প্রশ্ন হয় ভারতের মোট রাজ্য কয়টি, তাহলে ভারতের মোট রাজ্য 28টি, আগে 29টি ছিল, বর্তমানে 28টি। আর কেন্দ্র শাসিত রাজ্য অতি সম্প্রতি 2টা রাজ্যকে এক করে একটা রাজ্য করায় কেন্দ্রশাসিত রাজ্য হবে হচ্ছে 7টি। আমরা নেপালের মানচিত্র যে চেঞ্জ হয়েছে 3টা জায়গার কথা বলেছি, করা হয়ে গেছে। অলিম্পিক 2020-এর পরিবর্তে 2021 সালে হবে, যেটা করোনা পরিস্থিতির জন্য 21 সালে হবে। কমনওয়েলথ সম্মেলন যেটা জুন 2020-এ হওয়ার কথা ছিল, সেটা হবে হচ্ছে 2021 সালে। আচ্ছা, তাহলে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, এটা আসলে উত্তর চলে এসেছে। ভারতের মোট রাজ্য কয়টি? ভারতের মোট রাজ্য বর্তমানে 28টি। আচ্ছা, আমি বলেছিলাম সরকারের উন্নয়ন প্রকল্প বা উন্নয়ন মেগা প্রজেক্ট যেগুলো আছে, এগুলো থেকে বরাবরের মতো প্রশ্ন হয়। ইউনিটে গত বছরও প্রশ্ন হয়েছে। তো আমি এখানে দেখো কয়েকটা প্রজেক্ট নিয়ে বলছি। এখানে যোগাযোগ সেক্টরে 7টি মেগা প্রজেক্টের কথা বলছি। এই 7টি মেগা প্রজেক্টের মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো হয়, এই মেগা প্রজেক্টগুলি যোগাযোগের ক্ষেত্রে যেহেতু কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত করা হচ্ছে, তাদের দৈর্ঘ্য বা প্রস্থ, আর প্রত্যেকটা মেগা প্রজেক্টে দেখা যায় কোন না কোন একটি বিদেশি সংস্থা বা বিদেশি দেশ আমাদেরকে সহযোগিতা করে। তো ওই বিদেশি দেশ বা সংস্থাগুলো গুরুত্বপূর্ণ থাকে। এগুলো হচ্ছে কমন প্রশ্ন হয়ে থাকে। যেমন মেট্রো রেল, এই মেট্রো রেল উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 20 কিলোমিটারের মেট্রো রেল। এই মেট্রো রেল আমাদেরকে সহযোগিতা করছে জাপান, ভারত এবং ইতালি। আচ্ছা, একটি প্রশ্ন তোমাদের জন্য দিয়ে রাখি, মেট্রো রেলের স্টেশন সংখ্যা কয়টি থাকবে? মেট্রো রেলের স্টেশন সংখ্যা কয়টি? 12টি, 16টি, 18টি, 20টি? মেট্রো রেলের স্টেশন সংখ্যা কয়টি? 12টি, 16টি, 18টি, 20টি? তোমরা কমেন্টে উত্তর জানাও, মেট্রো রেলের স্টেশন সংখ্যা কয়টি। আমি তোমাদেরকে পরে অ্যান্সারটা বলছি। আচ্ছা, এই মেট্রো রেলের টোটাল, এই মেট্রো রেল উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যে মেট্রো রেল হবে, এখানে প্রায় 20 কিলোমিটারের যে রেলটি হবে, এটা মাত্র 40 মিনিটে আমরা পার হয়ে যেতে পারবো, এবং সর্বোচ্চ 100 কিলোমিটার গতিতে এই ট্রেন চলবে। এবং এই ট্রেনের স্টেশন সংখ্যা থাকবে হচ্ছে 16টি। প্রতি 4 মিনিট পর পর একটি করে ট্রেন আসবে। আচ্ছা, পদ্মা সেতু একটি মেগা প্রজেক্ট, অলরেডি অনেকবার প্রশ্ন হয়েছে, এখনো প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। মাওয়া এবং জাজিরা পয়েন্টে এই পদ্মা সেতু, মাওয়া হচ্ছে মুন্সিগঞ্জে আর জাজিরা হচ্ছে শরীয়তপুর। তার মানে পদ্মা সেতু মুন্সিগঞ্জ থেকে শরীয়তপুরকে যুক্ত করবে। 6.1 কিলোমিটারের এই পদ্মা সেতু, এখানে চীন এবং জাপান আমাদেরকে সহযোগিতা করছে। আর এই পদ্মা সেতুর পাশে আরেকটি প্রস্তাব চলে আসছে, সেটা হচ্ছে দ্বিতীয় পদ্মা সেতু। দ্বিতীয় পদ্মা সেতু হবে হচ্ছে পাটুরিয়া এবং গোয়ালন্দ। পাটুরিয়া হচ্ছে আমাদের মানিকগঞ্জের একটি জেলা, আর গোয়ালন্দ হচ্ছে রাজবাড়ী। তাহলে পদ্মা সেতু যেটা হচ্ছে, এটা হচ্ছে
আমাদের যুক্ত করছে হচ্ছে মুন্সিগঞ্জ এবং শরীয়তপুর, আর দ্বিতীয় পদ্মা সেতু আমাদের যুক্ত করবে হচ্ছে মানিকগঞ্জ এবং রাজবাড়ীকে। দুইটা সেতুরই দৈর্ঘ্য দূরত্ব একই রকমের থাকবে, একটা হচ্ছে 6.1 কিলোমিটার আর দ্বিতীয় পদ্মা সেতু 6.10 কিলোমিটার, কিন্তু দুইটারই দৈর্ঘ্য একই থাকবে, দুইটারই দৈর্ঘ্য থাকবে হচ্ছে একই। দুইটার দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে একটু পার্থক্য থাকবে, একটা হচ্ছে 6.15, একটা হচ্ছে 6.10, আর প্রস্থ থাকবে হচ্ছে 18.10 মিটার। আচ্ছা, এলিভেটেড এক্সপ্রেসওয়ে একটা উড়াল সড়ক হবে বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত, যেটা পরবর্তীতে গাজীপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত বিস্তৃত করা হবে। 20 কিলোমিটারের এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে। এখানে সহযোগিতা করবে হচ্ছে আমাদেরকে ইতালি। কর্ণফুলী টানেল, এই কর্ণফুলী টানেল এটা চট্টগ্রামের কর্ণফুলী নদীতে হবে। 3.4 কিলোমিটার একটা টানেল, এটা হচ্ছে কর্ণফুলী নদীর ভেতরে 150 ফুট নিচে দিয়ে 3.4 কিলোমিটার একটি টানেল যাবে, যেটাতে আমাদেরকে সহযোগিতা করছে হচ্ছে চীন। আমরা দুইটা সমুদ্র বন্দর আমাদের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে গভীর সমুদ্র বন্দর যেটা মহেশখালী সোনাদিয়াতে আছে, আর একটা হচ্ছে পায়রা সমুদ্র বন্দর যেটা আছে হচ্ছে পটুয়াখালী জেলার কলাপাড়ার উপজেলার রামনাবাদ চ্যানেলে। আচ্ছা, আমি 10টা মেগা প্রজেক্টের কথা বলেছিলাম, আমি 7টা বললাম হচ্ছে যোগাযোগ ক্ষেত্রে, আর বিদ্যুৎ সেক্টরে এই 3টি গুরুত্বপূর্ণ মেগা প্রজেক্ট। গভর্নমেন্টের 2021 সালে একটা টার্গেট হচ্ছে 15,000 মেগাওয়াট থেকে 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা, অর্থাৎ 15,000 মেগাওয়াট থেকে 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার জন্য গভর্নমেন্ট 3টি প্রজেক্ট হাতে নিয়েছে। একটা হচ্ছে 3টি রানিং প্রজেক্ট আছে, একটা হচ্ছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র, একটা রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, একটা হচ্ছে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র। রামপালটা বাগেরহাটে, রামপালটা হচ্ছে বাগেরহাটে। এখানে আমাদেরকে সহযোগিতা করবে ভারত, আর এটি কয়লা ভিত্তিক একটি বিদ্যুৎ কেন্দ্র হবে। আর রূপপুরটা হচ্ছে পাবনাতে, এইখানে আমাদেরকে সহযোগিতা করবে রাশিয়া, এটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হবে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। মাতারবাড়ি যে বিদ্যুৎ কেন্দ্রটা, এটা হচ্ছে কক্সবাজারে, এই মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে আমাদের সহযোগিতা করবে জাপান, আর এটা হচ্ছে তাপ ভিত্তিক। তার মানে রামপালটা কয়লা ভিত্তিক, রূপপুরটা হচ্ছে পারমাণবিক, আর মাতারবাড়ি যেটা এটা হচ্ছে তাপ ভিত্তিক, তাপের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হবে। আচ্ছা, তাহলে একটা প্রশ্ন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটির উদ্যোগ নেওয়া হয়েছিল কত বছর আগে? আচ্ছা, প্রশ্নটির উত্তর তোমরা কমেন্ট বক্সে জানাও। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটির উদ্যোগ নেওয়া হয়েছিল কত বছর আগে? আবারও তোমাদেরকে বলছি, আমাদের এই লাইভ ক্লাসটি যদি শেয়ার করো, শেয়ার করে তুমি কমেন্ট বক্সে ডান লিখে আমাদের এই কমেন্ট বক্সে ডান লিখো। আমাদের এই লাইভ ক্লাসটি শেয়ার করো, শেয়ার করে কমেন্ট বক্সে ডান লিখে দাও, ডান লিখো। ডান লিখলে যারা যারা ডান লিখে কমেন্ট করবে তাদের আইডিতে একটি লিংক চলে যাবে। ওই লিংক ওপেন করলে তুমি বিগত 10 বছরের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্নগুলি পেয়ে যাবে, উত্তর সহ প্রশ্ন পেয়ে যাবে। তাহলে যারা এখনো আমাদের এই ক্লাসটি শেয়ার করনি, এখনই শেয়ার করো এবং ডান লিখে জানাও আমাকে। শেয়ার করো এবং ডান লিখে জানাও, তোমাদের আইডিতে চলে যাবে 10 বছরের প্রশ্ন এবং উত্তর। আচ্ছা, প্রশ্নটা ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটির উদ্যোগ নেওয়া হয়েছিল কত বছর আগে? আচ্ছা, 5 বছর আগে হতে পারে, 15 বছর আগে হতে পারে, 25 বছর। এত বছর আগে কি হবে? 55 বছর। এত বছর আগে হওয়ার সম্ভাবনাটা আরো কম, তাই তো? আচ্ছা, বিষয় হচ্ছে এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা 2023 সালে উদ্বোধন করার কথা রয়েছে, এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ প্রথম নেওয়া হয়েছিল 1961 সালে, অর্থাৎ 55 বছর আগে। সঠিক উত্তর হবে 55 বছর। এই বিদ্যুৎ কেন্দ্রটি উদ্যোগ নেওয়া হয়েছিল 55 বছর আগে, 1961 সালে। তাহলে কেন কাজটা হলো না? বিষয়টা ছিল তখন ছিল পাকিস্তান আমল,
করাচি থেকে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করার জন্য মালবাহী একটি জাহাজ আমাদের আমাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিন্তু পাকিস্তান সরকার চায়নি আমাদের এখানে এরকম একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হোক, তাই তারা জাহাজটি ঘুরিয়ে তাদের নিজেদের দিকে নিয়ে গিয়েছিল। যার ফলে 1961 সালে যে উদ্যোগটি নেওয়া হয়েছিল, 64 সালে যে জাহাজ এসেছিল সেটাকে ফিরিয়ে দেওয়া হয়। আর 1961 সালের উদ্যোগটি পরবর্তীতে আমরা 55 বছর পরবর্তীতে আমরা বর্তমান সরকার আসার পর দেখি নতুন করে নেওয়া হয়েছে, অর্থাৎ 55 বছর আগের নেওয়া একটি উদ্যোগ। আচ্ছা, আমরা আন্তর্জাতিক বলেছিলাম একটা গুরুত্বপূর্ণ বিষয় পড়ব, আফ্রিকা মহাদেশটাকে আমরা একটু দেখার চেষ্টা করব। আফ্রিকা মহাদেশ, আচ্ছা একটা বিষয় হচ্ছে আমরা যখন পড়বো সাধারণ জ্ঞান, তো যত বেশি দেখার জায়গা তৈরি করতে পারবো তত বেশি আমাদের তথ্য মনে থাকবে। তাই আফ্রিকা মহাদেশ সম্পর্কে আজকে আমরা যে তথ্যগুলি জানবো, আমরা শুধু তথ্যগুলি জানবো না, একটু দেখে দেখে জানবো। যেমন আফ্রিকা মহাদেশকে ভাগ করা হয়েছে টোটাল 5টি অঞ্চলে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি নর্থ আফ্রিকা, সাউথ আফ্রিকা, ইস্ট আফ্রিকা, ওয়েস্ট আফ্রিকা আর হচ্ছে মিডল আফ্রিকা। তাহলে আফ্রিকাকে 5টি অংশে ভাগ করা হয়েছে। আফ্রিকা 54টি যে দেশ আছে, এই 54টি দেশকে আমরা দেখলাম 5টি অংশে ভাগ করা হয়েছে। উত্তর আফ্রিকা, এখানে গেলে আমরা পাবো হচ্ছে 7টি দেশ, দক্ষিণ আফ্রিকাতে থাকবে 5টি দেশ, পূর্ব আফ্রিকাতে আছে হচ্ছে 14টি দেশ, পশ্চিম আফ্রিকাতে আছে 14টি দেশ, আর মধ্য আফ্রিকাতে আছে হচ্ছে 14টি দেশ। এই হচ্ছে আমাদের 54টি দেশ। এখন কথা হচ্ছে, আমি কি 54টি দেশ এখানে মনে রাখতে যাব কোনটা কোন পাশে? না, কিন্তু প্রশ্ন মাঝে মধ্যে চলে আসে। আমরা যদি ম্যাপ দেখে একটু রেগুলার প্র্যাকটিস করি, তাহলে অটোমেটিক্যালি আমাদের মধ্যে একটা ইমাজিনেশন পাওয়ার তৈরি হয়ে যাবে, যে পাওয়ারতে একটা দেশের নাম বলা মাত্র আমি বুঝতে পারবো আচ্ছা এটা তো আফ্রিকার উত্তর। এখন যদি বলা হয় তিউনিসিয়ার কথা, মাথায় আসবে তিউনিসিয়া, এটা তো আফ্রিকার উত্তর অংশে। তো এই ইমাজিনেশন পাওয়ার দিয়ে আমরা একটু দেখে দেখে এটাকে আত্মস্থ করব, আমরা একটু মুখস্থ করতে যাব না। যেমন ফর এক্সাম্পল, আফ্রিকার উত্তরে যে দেশগুলি রয়েছে, আচ্ছা এখানে একটা বিষয় দেখো, চিত্রে দেখো, এখানে চিত্রে পশ্চিম সাহারা, এটা আফ্রিকার উত্তর অংশে মার্ক করা আছে। পশ্চিম সাহারা আফ্রিকার উত্তর অংশে। আমাকে একটু কমেন্ট বক্সে জানাও দেখি, পশ্চিম সাহারা কি আফ্রিকার কোনো স্বাধীন দেশ কিনা? যদি ইয়েস হয় তাহলে কমেন্ট বক্সে জানাও ইয়েস, আর যদি নো হয় তাহলে কমেন্ট বক্সে লিখো নো। তোমাদের জন্য 30 সেকেন্ড সময় থাকলো। পশ্চিম সাহারা আফ্রিকার কোনো স্বাধীন দেশ কি না? ইয়েস হলে উত্তর করবে ইয়েস, আর নো হলে উত্তর করবে উত্তর লিখা হচ্ছে নো। অনেকেই কমেন্ট করছো পশ্চিম সাহারাকে নিয়ে, অনেকেই লিখছে ইয়েস, অনেকেই লিখছে নো। আচ্ছা খেয়াল করে দেখি, আমরা আগেই বলেছিলাম এখানে দেশ হচ্ছে কয়টি? 7টি। দক্ষিণ আফ্রিকা, সুদান, মিশর, তিউনিসিয়া, লিবিয়া, আলজেরিয়া আর মরক্কো। এই মরক্কোরই একটা অংশ হচ্ছে পশ্চিম সাহারা, মরক্কোর একটা অংশ। তাহলে পশ্চিম সাহারা বিতর্কিত অঞ্চল, তারা স্বাধীনতা চায় কিন্তু তারা কিন্তু কোনো স্বাধীন দেশ না। এখন কথা হচ্ছে, একটা প্রশ্ন হয় যে ভৌগোলিক সীমারেখার দেশ পাওয়া যায় কোথায়? ভৌগোলিক সীমারেখার দেশ পাওয়া যায়, উত্তর হবে আফ্রিকা মহাদেশে। এই যে উত্তরের দেশগুলি খেয়াল করো, এখানে এই যে সরল রেখার মতো আমরা পাচ্ছি, এখানে সরল রেখার মতো পাচ্ছি, এখানে সরল রেখার মতো পাচ্ছি, এখানে সরল রেখার মতো পাচ্ছি। যার ফলে একটা প্রশ্ন হয়, ভৌগোলিক সীমারেখার দেশ পাওয়া যায় কোথায়? উত্তর হবে হচ্ছে আফ্রিকা মহাদেশে। এখন যদি প্রশ্ন আফ্রিকা মহাদেশের কোন অংশে ভৌগোলিক সীমারেখা পাওয়া যায়, তাহলে সেটা উত্তর হচ্ছে আফ্রিকা মহাদেশের তিউনিসিয়া, আফ্রিকা মহাদেশের উত্তর যে অংশটা আছে সেখানে ভৌগোলিক সীমারেখার দেশ পাওয়া যায়। আফ্রিকার এই পাশে আমরা একটা কর্নারের মতো দেখছি, এটা একটা সিংহের মতো, তাই এটাকে বলা হয় হর্ন অফ আফ্রিকা। এখানে 4টি দেশ পাবো, সোমালিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া আর হচ্ছে জিবুতি। সোমালিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া আর জিবুতি। আমরা জানি গত বছর শান্তিতে যে নোবেল পুরস্কার পেয়েছে, এই শান্তি নোবেল পুরস্কারটা দেওয়া হয়েছে ইরিত্রিয়া এবং ইথিওপিয়ার সংকট নিরসনের জন্য।
আচ্ছা, পরের চিত্রে চলে যাই। আফ্রিকা মহাদেশকে ঘিরে সাগর মহাসাগর। আচ্ছা, আমরা শুধু সাগর মহাসাগরগুলির নাম শুনেছি, আজকে আফ্রিকাকে ঘিরে দেখি। যেমন আফ্রিকার পূর্ব পাশে পাবো হচ্ছে ভারত মহাসাগর, উত্তরে পাবো হচ্ছে ভূমধ্য সাগর, পশ্চিমের উত্তর অংশে পাবো উত্তর আটলান্টিক, আর দক্ষিণ অংশে পাবো হচ্ছে দক্ষিণ আটলান্টিক। আবার উত্তর পূর্ব অংশে পাবো হচ্ছে লোহিত সাগর। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন চলে আসে এই সাগরগুলির অবস্থান আফ্রিকাকে ঘিরে। আচ্ছা, এইখানে ছোট্ট একটা অংশ দেখতে পাচ্ছি, ছোট্ট একটা অংশ, এটা হচ্ছে মাদাগাস্কার। আর একটা প্রশ্ন হয়, ভারত মহাসাগরের বৃহত্তম দ্বীপ বা দ্বীপ রাষ্ট্র কোনটি? এটা হচ্ছে মাদাগাস্কার। ভারত মহাসাগরের বৃহত্তম দ্বীপ বা দ্বীপ রাষ্ট্র সেটা হচ্ছে মাদাগাস্কার। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে ওশেনিয়া যেখানে অস্ট্রেলিয়া আছে, এটাও তো একটা ওশেনিয়া বা অস্ট্রেলিয়া যে দেশটা, অস্ট্রেলিয়াও কিন্তু ভারত মহাসাগরে, কিন্তু অস্ট্রেলিয়া এই মাদাগাস্কার থেকে অনেক বড় হওয়া সত্ত্বেও কিন্তু ভারত মহাসাগর সবচেয়ে বড় দ্বীপ এখানে মাদাগাস্কার হবে। কারণটা হচ্ছে যে অস্ট্রেলিয়া এককভাবে শুধু ভারত মহাসাগরে না, অস্ট্রেলিয়া একই সাথে ভারত মহাসাগরও আছে এবং প্রশান্ত মহাসাগরও আছে, কিন্তু মাদাগাস্কার একই সাথে ভারত মহাসাগর এককভাবে আছে, যার ফলে ভারত মহাসাগরের সবচেয়ে বড় দ্বীপ রাষ্ট্র হবে হচ্ছে মাদাগাস্কার। আচ্ছা, আফ্রিকা মহাদেশের 6টি দ্বীপ রাষ্ট্র আমরা দেখব, কিন্তু তার আগে, আচ্ছা, তোমরা জানো গতকালকে ক্লাস হয়ে গেছে বাংলার, এর আগের দিন ক্লাস হয়েছে হচ্ছে ইংরেজির। ইউসিসির পেজে গেলে তোমরা এই ক্লাসগুলি পাবে। আর আগামীকালকে একটি গুরুত্বপূর্ণ, অ্যাকাউন্টিং এর জন্য খুব গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, কমার্সের জন্য গুরুত্বপূর্ণ সাবজেক্ট অ্যাকাউন্টিং এর ক্লাস হবে। এই ক্লাসটাতে তোমরা সবাই যারা আছো অ্যাকাউন্টিং কমার্সের আছো তোমরা অংশগ্রহণ করবে, শুধু তাই না তোমাদের বন্ধুদেরকেও একটু মেনশন করে দিবে এই ইউসিসি এর অনলাইন ক্লাসের প্ল্যাটফর্ম সম্পর্কে। আর আগামী 5 তারিখ তোমরা অনেকেই কামাল স্যারের ওরিয়েন্টেশন ক্লাস সম্পর্কে জানো। এই ওরিয়েন্টেশন ক্লাস এখন যেহেতু করোনা পরিস্থিতি, স্যার সব সময় সপ্তাহে ওরিয়েন্টেশন ক্লাস নেন, কিন্তু এই করোনা পরিস্থিতির কারণে ক্লাস বন্ধ থাকায় অনলাইনে এই ওরিয়েন্টেশন ক্লাসটি হবে আগামী 5 তারিখে। সো আগামী 5 তারিখে যে ওরিয়েন্টেশন ক্লাসটা হবে, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য শুরুতে স্টুডেন্টরা হিমশিম খায়, গাইডলাইনের অভাবে থাকে, একটি ওরিয়েন্টেশন ক্লাস তুমি করো, 5 তারিখের ক্লাসটা গুরুত্বের সাথে করলে তুমি নিজেই বুঝতে পারবে, অনেক গাইডলাইন পাবে, মনে হবে যে এতদিন তো আসলে অন্ধকারে ছিলাম, এখন থেকে তাহলে আমাকে যেহেতু আলোর পথ পেয়েছি ওই অনুযায়ী আমাকে পড়াশোনা করতে হবে। তাহলে 5 তারিখে যে ওরিয়েন্টেশন ক্লাসটি কামাল স্যার নেবেন, এই ওরিয়েন্টেশন ক্লাসটিতে সবাই যোগদান করবে। আর আমাদের এই ক্লাসটি তোমরা শেয়ার করে দাও, এই ক্লাসটি শেয়ার করে দাও, শেয়ার করে একটু কমেন্টে অবশ্যই ডান লিখে জানাও, শেয়ার করে কমেন্টে ডান লিখে জানাও। কমেন্টে ডান লিখলেই তোমাদের তোমাদের কমেন্ট বক্সে একটি লিংক চলে যাবে, সেই লিংকে বিগত 10 বছরের প্রশ্ন উত্তর সহ দেয়া থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, আফ্রিকা মহাদেশের 6টি দ্বীপ রাষ্ট্র, খেয়াল করো, আফ্রিকা মহাদেশের উপরে আছে হচ্ছে ভূমধ্য সাগর, এই পূর্বে পেলাম হচ্ছে আমরা ভারত মহাসাগর। এই ভারত মহাসাগরের সাথেই আমরা এইখানে লাল মার্ক করে 3টি দেশ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে সিচেলিস, যেটা আফ্রিকা মহাদেশের সবচেয়ে ছোট দেশ। একটা দেখতে পাচ্ছি হচ্ছে মরিশাস, এই মরিশাস হচ্ছে পর্যটন শিল্পের জন্য খুব বিখ্যাত। একটা দেখতে পাচ্ছি কমোরস। আর এই বাম পাশে দেখতে পাচ্ছি সাও টোমে ও প্রিন্সিপে, আরেকটা আছে হচ্ছে কেপ ভার্দে। তাহলে খেয়াল করো, এই যে দেশগুলি এরা হচ্ছে দ্বীপ রাষ্ট্র। তাহলে আমাকে একটা জিনিস বুঝতে হবে, দ্বীপ রাষ্ট্র কেন? একটা দেশ হতে গেলে বা রাষ্ট্র হতে গেলে তার 4টি উপাদান লাগে: সার্বভৌমত্ব, সরকার, নির্দিষ্ট ভূখণ্ড, আর হচ্ছে জনসমষ্টি। সার্বভৌমত্ব, সরকার, জনগণ, আর হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড। এই চারটি বৈশিষ্ট্য থাকলে দেশ হবে। কিন্তু ওই দেশটা যদি চারপাশে দ্বীপের মধ্যে হয়, তাহলে সে দ্বীপে হয়, 4টি বৈশিষ্ট্য থাকে, তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে দ্বীপ রাষ্ট্র। অর্থাৎ যখন কোন একটা অংশে চারপাশে পানি থাকবে সেটা হচ্ছে দ্বীপ, আর ওই দ্বীপের যদি 4টি বৈশিষ্ট্য থাকে তাহলে সেটা হয়ে যাবে দ্বীপ রাষ্ট্র।
তাহলে আফ্রিকার যে 54টি রাষ্ট্র আছে তার মধ্যে দ্বীপ রাষ্ট্র কয়টি? আমরা আগে বলছি দ্বীপ রাষ্ট্র হচ্ছে 6টি, তাহলে পূর্বে কয়টি? 3টি দেশকে দেখলাম, আর এই যে মাদাগাস্কার আরেকটি দেশ, এটি হচ্ছে একটি দ্বীপ রাষ্ট্র। তাহলে আফ্রিকার পূর্বে দ্বীপ রাষ্ট্র কয়টি? আফ্রিকার পূর্বে দ্বীপ রাষ্ট্র হচ্ছে 4টি। আর পশ্চিমে দ্বীপ রাষ্ট্র কয়টি? আফ্রিকার পশ্চিমে দ্বীপ রাষ্ট্র আমরা দেখতে পাচ্ছি 2টি। দুইটি হচ্ছে, একটি হচ্ছে দক্ষিণ আটলান্টিকে, আরেকটি হচ্ছে উত্তর আটলান্টিকে। আচ্ছা, এখন এগুলো তো হচ্ছে দ্বীপ রাষ্ট্র। এখন প্রশ্ন হয় যে আফ্রিকার দ্বীপ উল্লেখযোগ্য, আফ্রিকার দ্বীপ না, আফ্রিকার আশেপাশে থাকা দ্বীপকে নিয়ে, এই যে ভূমধ্যসাগর, এই ভূমধ্যসাগরে উল্লেখযোগ্য দ্বীপ রয়েছে 3টি। আমরা বলছি ভূমধ্যসাগরে উল্লেখযোগ্য দ্বীপ রয়েছে 3টি, তার মধ্যে একটি দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন, হচ্ছে নেপোলিয়ন। নেপোলিয়ন জন্মগ্রহণ করেছিলেন এই ভূমধ্যসাগরের একটি দ্বীপে, আর নেপোলিয়ন মারা গিয়েছিলেন এই আটলান্টিক মহাসাগরের এইখানে থাকা একটি দ্বীপে। আচ্ছা, তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে জানাও নেপোলিয়ন জন্মগ্রহণ করেছিলেন কোন দ্বীপে? কমেন্ট বক্সে আমাকে জানাও নেপোলিয়ন জন্মগ্রহণ করেছিলেন কোন দ্বীপে। আমি বলে দিচ্ছি সেই দ্বীপটা হচ্ছে এই আফ্রিকার উত্তরে, অর্থাৎ ভূমধ্য সাগরে। আফ্রিকার উত্তরে অর্থাৎ ভূমধ্য সাগরে। আচ্ছা, তো বলছিলাম ভূমধ্য সাগর উল্লেখযোগ্য দ্বীপ হচ্ছে 3টা। একটা হচ্ছে কর্সিকা, একটা হচ্ছে সিসিলি, আরেকটা হচ্ছে একটি হচ্ছে কর্সিকা, একটি হচ্ছে সিসিলি, আরেকটি হচ্ছে ভূমধ্যসাগরে আরেকটি গুরুত্বপূর্ণ দ্বীপ আছে, এই মুহূর্তে আমার ঠিক মনে আসছে না। এই কর্সিকাতে জন্মগ্রহণ করেছিলেন হচ্ছে নেপোলিয়ন। কর্সিকাতে জন্মগ্রহণ করেন নেপোলিয়ন। আর নেপোলিয়নকে মনে পড়েছে সেন্ট এলবা। দেখো, কর্সিকাতে জন্মগ্রহণ করেছিলেন নেপোলিয়ন, আর নেপোলিয়নকে প্রথমবার যে নির্বাসন দেওয়া হয়েছিল সেটা হচ্ছে সেন্ট এলবা দ্বীপে। এটাও কিন্তু এই ভূমধ্য সাগরে এখানে। আর নেপোলিয়নকে যখন প্রথমবার নির্বাসন দেওয়া হচ্ছিল সেন্ট হেলেনা, দ্বিতীয়বার নির্বাসন দেওয়া হচ্ছিল হচ্ছে সেন্ট এলবা দ্বীপে। আর এখানে নেপোলিয়ন মৃত্যুবরণ করেন। এইখানে দ্বীপ আছে হচ্ছে, এখানে উল্লেখযোগ্য দ্বীপ পাবো 2টা। একটা হচ্ছে রোবেন দ্বীপ। রোবেন দ্বীপ, নেলসন ম্যান্ডেলাকে এই রোবেন দ্বীপে নির্বাসন দেওয়া হয়েছিল। আর নেলসন ম্যান্ডেলাকে রোবেন দ্বীপে নির্বাসন দেওয়া হয়েছিল, আর হচ্ছে নির্বাসন দেওয়া হয়েছিল এখানে সেন্ট হেলেনা দ্বীপ যেটা, সেখানে সেখানে হচ্ছে নেপোলিয়নকে। এবং নেপোলিয়ন মৃত্যুবরণ করেন এইখানে দক্ষিণ আটলান্টিকের এই দ্বীপটিতে। আচ্ছা, এই আফ্রিকা মহাদেশের, আচ্ছা একটা বিষয়, আমাদেরকে দ্বীপ, উপদ্বীপ, বদ্বীপ এবং অন্তরীপ এই বিষয়গুলি একটু কনসেপ্ট ক্লিয়ার হতে হবে। চারপাশে জল, মাঝখানে স্থল যদি থাকে তাহলে সেটা হচ্ছে দ্বীপ। উপদ্বীপটার বিষয় হচ্ছে 3 পাশে জল থাকে আর 1 পাশে স্থল থাকে, এটাই উপদ্বীপ। বদ্বীপেরও একই বিষয়, 3 পাশে জল থাকে, 1 পাশে স্থল থাকে। তবে বদ্বীপের আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন পলি পরে ধীরে ধীরে নদী বা সাগর থেকে সেটা হতে হয়। তো তাহলে দেখতে পাচ্ছি দ্বীপ মানে কি 4 পাশে জল, মাঝখানে স্থল। বদ্বীপ হচ্ছে 3 পাশে জল থাকবে আর 1 পাশে স্থল থাকবে। আর অন্তরীপটা হচ্ছে অন্তরীপটা হচ্ছে যে 3 পাশে জল থাকবে, 1 পাশে স্থল থাকবে। তাহলে দ্বীপ হচ্ছে 4 পাশেই জল, বদ্বীপ হচ্ছে 3 পাশে জল, 3 পাশে স্থল, 1 পাশে জল। আর অন্তরীপ হচ্ছে 3 পাশে জল, 1 পাশে স্থল। তাহলে খেয়াল করে দেখো, বাংলাদেশকে যদি আমরা কনসিডার করি, বাংলাদেশের উত্তরে গেলে স্থল, পূর্বে গেলে স্থল, পশ্চিমে গেলেও কিন্তু স্থল, কিন্তু দক্ষিণে গেলে কি জল। তাহলে 3 পাশে স্থল, 1 পাশে জল। তাহলে বাংলাদেশ কি হবে? বাংলাদেশ একটা বদ্বীপ। তাহলে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটা? সেটা হচ্ছে বাংলাদেশ। আবার বাংলাদেশের যে সুন্দরবন, এই সুন্দরবনের দেখো পূর্বে গেলে স্থল, উত্তরে গেলে স্থল, পশ্চিমে গেলেও কিন্তু স্থল, টোটাল দক্ষিণটাতে হচ্ছে জল। তাহলে বাংলাদেশ তার সুন্দরবনের উপরেও স্থল, পূর্বেও স্থল, পশ্চিমেও স্থল, নিচে পাবো হচ্ছে আমরা জল। তাহলে এই সুন্দরবনটাও কিন্তু বদ্বীপ। তাহলে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ, আর বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ হচ্ছে সুন্দরবন। আবার খেয়াল করো, বাংলাদেশে একটা জেলা আছে, যেই জেলাটা হচ্ছে বঙ্গোপসাগরে। এই জেলাটাকে বলা হচ্ছে ভোলা জেলা। ভোলা জেলার কিন্তু 4 পাশেই জল, অর্থাৎ যদি 4 পাশে জল থাকে তাহলে সেটা কি হয়? দ্বীপ।
তার মানে ভোলাটা হচ্ছে একটা দ্বীপ জেলা। তাহলে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ, আর বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ হচ্ছে সুন্দরবন, আর বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা সেটা হচ্ছে ভোলা। আচ্ছা, আমরা এখানে একটা জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে যে অন্তরীপটা হচ্ছে তিন পাশে জল থাকবে, এক পাশে সরু লম্বা হয়ে স্থল থাকবে। এখানে একটা গুরুত্বপূর্ণ অন্তরীপ হচ্ছে কেপ অফ গুড হোপ। এই যে দেখা যাচ্ছে এখানে জল এবং এখানে জল, একটা লম্বা অংশ সরু হয়ে স্থলের মতো গিয়েছে, তো এটা হচ্ছে কেপ অফ গুড হোপ, দক্ষিণ আফ্রিকা অবস্থিত একটা গুরুত্বপূর্ণ অন্তরীপ। এইখানে তার ছবিটা দেখা যাচ্ছে, তিন পাশে জল, এক পাশে সরু লম্বা স্থলের মতো হবে। আচ্ছা, আফ্রিকা মহাদেশের ভৌগোলিক জায়গা পড়তে গেলে প্রণালীটা বলো তোমরা, হচ্ছে সবচেয়ে কঠিন। আমি এখানে শুধু দুইটা প্রণালী দেখাবো, এইভাবে যদি তোমরা প্রণালীটা পড়তে পারো তাহলে প্রণালী হবে তোমাদের কাছে সবচেয়ে সহজ। প্রণালী কঠিন না, প্রণালী হবে সবচেয়ে সহজ। আচ্ছা, বিখ্যাত দুইটা প্রণালী আফ্রিকা থেকে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে দেখো, প্রণালীগুলো এভাবে পড়ার চেষ্টা করবে। আচ্ছা, আমরা প্রণালী কি করে, প্রণালী হচ্ছে একটি সাগরের সাথে আরেকটি সাগরকে যুক্ত করে, অর্থাৎ একটি জলভাগের সাথে একটি জলভাগ যুক্ত হবে, আরেকটি স্থলভাগের সাথে আরেকটি স্থলভাগ পৃথক হবে, সেটাই হচ্ছে প্রণালী। তাহলে একটি প্রণালী যদি পড়তে যায় তাহলে কিন্তু চারটা প্রশ্ন পড়তে হচ্ছে। যেই দুইটি জলভাগকে যুক্ত করছে এই দুইটি জলভাগকে পড়তে হচ্ছে, আর যেই দুটি স্থলভাগকে পৃথক করা আছে এই দুটি স্থলভাগকে পড়তে হচ্ছে। তার মানে একটি প্রণালী মানে ইনফরমেশন হচ্ছে চারটি। তাহলে আমরা যদি 15টা প্রণালী পড়ি তাহলে ইনফরমেশন চলে আসবে 4 15 60টি। তো 60টি ইনফরমেশন যদি প্রণালী সম্পর্কে কারো মাথায় থাকে তাহলে সেখান থেকে প্রণালীর প্রশ্ন হলে মিস হওয়ার কথা না। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে দেখো। তাহলে এই যে এইখানে একটি দেশ দেখতে পাচ্ছি, মাদাগাস্কার এবং মোজাম্বিক। আফ্রিকার এই পাশে হচ্ছে মোজাম্বিক, আর এখানে আছে হচ্ছে মাদাগাস্কার। এখানে হচ্ছে ভারত মহাসাগর, এখানেও আছে হচ্ছে ভারত মহাসাগর। তাহলে এই ভারত মহাসাগর থেকে আমি যদি এই ভারত মহাসাগরে আসি অর্থাৎ যুক্ত হয়, তাহলে দুইটি দেশ পৃথক হয়ে যাচ্ছে, একটা মোজাম্বিক আর একটা মাদাগাস্কার। তাহলে এই যে প্রণালী, এই প্রণালীটার নাম হচ্ছে মোজাম্বিক প্রণালী। তাহলে মোজাম্বিক প্রণালী থেকে প্রশ্ন হতে পারে 4 ভাবে। মোজাম্বিক প্রণালী কাকে কাকে সংযুক্ত করলো? উত্তর হবে ভারত মহাসাগর এবং ভারত মহাসাগরের সাথে ভারত মহাসাগর যুক্ত হয়েছে। আর যদি প্রশ্ন হয় মোজাম্বিক প্রণালী কাকে কাকে পৃথক করলো, তাহলে সেটা হচ্ছে মাদাগাস্কার এবং মোজাম্বিক। যাদেরকে পৃথক করলো সেটা হচ্ছে মাদাগাস্কার এবং মোজাম্বিক। তাহলে এটা এভাবেও প্রশ্ন হতে পারে, মাদাগাস্কার এবং মোজাম্বিককে পৃথক করলো কোন প্রণালী? আমাদেরকে উত্তর করতে হবে মোজাম্বিক প্রণালী। আর ভারত মহাসাগর এবং ভারত মহাসাগরকে যুক্ত করলো কোন প্রণালী? উত্তর হবে হচ্ছে মোজাম্বিক প্রণালী। আচ্ছা, আমরা এইখানে একটা প্রণালী দেখতে পাচ্ছি, স্পেন এবং মরক্কোকে পৃথক করেছে। তোমরা অনেকেই এই প্রণালীটার নাম জানো, যারা যারা জানো আমি 30 সেকেন্ড সময় দিলাম, একটু কমেন্ট বক্সে লিখে জানাও। এই প্রণালীটার নাম যারা যারা জানো একটু কমেন্ট বক্সে আমাদেরকে লিখে জানাও। যেই প্রণালীটা যুক্ত করেছে ভূমধ্য সাগর এবং আটলান্টিক মহাসাগরকে, আমি মানচিত্রে দেখিয়ে দিচ্ছি, ভূমধ্য সাগর এবং আটলান্টিক মহাসাগরকে, যার ফলে পৃথক হয়েছে এক পাশে স্পেন আরেক পাশে মরক্কো। মরক্কোটা হচ্ছে আফ্রিকা মহাদেশের দেশ আর স্পেনটা হচ্ছে ইউরোপ মহাদেশের দেশ। তাহলে প্রশ্ন হতে পারে ইউরোপ এবং আফ্রিকাকে পৃথক করলো কোন প্রণালী? সেটা আমি প্রণালীটার নাম বলতে বলেছি, অনেকে আনসার করছো, আমি বলে দিচ্ছি যারা সঠিক আনসার করছো সবাইকে ধন্যবাদ। ভূমধ্য সাগর এবং আটলান্টিককে যুক্ত করলো স্পেন এবং মরক্কোকে যে পৃথক করলো, এই প্রণালীটার নাম হচ্ছে জিব্রাল্টার প্রণালী। ভৌগোলিক ভাবে এবং অর্থনৈতিক ভাবে যে কয়টা প্রণালী আছে তার মধ্যে জিব্রাল্টার প্রণালীটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। জিব্রাল্টার প্রণালীটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এই জিব্রাল্টার প্রণালী থেকে খেয়াল করে দেখো, এই দিকে যে দেশগুলি আছে এই দেশগুলো হচ্ছে এশিয়ার দেশ। সো এশিয়ার দেশ থেকে যদি কোনো প্রোডাক্ট আদান প্রদান করতে হয় বা জাহাজে বাণিজ্য করতে হয়,
তখন কিন্তু এই ভূমধ্য সাগর দিয়ে বেরিয়ে যায়। এইখানকার দেশগুলো হচ্ছে এই দিক দিয়ে ভূমধ্য সাগর দিয়ে বেরিয়ে এদিক দিয়ে চলে যায়, যার ফলে এইটাকে বলা হয় করের ভূস্বর্গ। এটা যাদের দখলে থাকবে তারা হচ্ছে তাদের কাছ থেকে হিউজ পরিমাণ কর নিতে থাকবে। বর্তমানে এই জিব্রাল্টার প্রণালীটা দখলে আছে হচ্ছে ব্রিটেনের, বর্তমানে দখলে আছে ব্রিটেনের দখলে থাকার ফলে এই করের ভূস্বর্গটাকে ভোগ করছে হচ্ছে ব্রিটেন। এখন খেয়াল করে এইখানে হচ্ছে এশিয়ার দেশ, আমরা এখানে দেখেছিলাম হচ্ছে লোহিত সাগর, এখানে আছে হচ্ছে এশিয়ার দেশগুলি। এই প্রণালী পড়ার পাশাপাশি এইখানে আমরা একটা খালের কথা জানি যেটা হচ্ছে সুয়েজ খাল। বিষয়টা হচ্ছে এইখানে এশিয়ার দেশগুলি যদি ফ্রান্সে আসতে চায় বা স্পেনে আসতে চায়, তাহলে তাদেরকে এই বিশাল একটি পথ পাড়ি দিয়ে এখানে আসতে হতো। এই পথটা যেন পাড়ি দিয়ে, এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসতে না হয়, এই জন্য এইখান থেকে এই দিকে এখানে আছে হচ্ছে লোহিত সাগর, এই দিক দিয়ে এখানে একটি করা হয়েছে, কৃত্রিম খাল খনন করা হয়েছে যেটা হচ্ছে সুয়েজ খাল। তাহলে এখানে যদি থাকে লোহিত সাগর আর এখানে যদি থাকে ভূমধ্য সাগর, তাহলে পরে প্রশ্ন, এই সুয়েজ খাল যুক্ত করলো কাকে কাকে? ভূমধ্য সাগরকে আর এখানে লোহিত সাগরকে যুক্ত করলো। এখন ভূমধ্য সাগর আর লোহিত সাগরকে যুক্ত করার ফলে এখানে পৃথক হয়েছে হচ্ছে এশিয়া আর আফ্রিকা পৃথক হয়েছে। তাহলে সুয়েজ খাল থেকে প্রশ্ন হতে পারে এশিয়া এবং আফ্রিকাকে পৃথককারী খালটির নাম কি? সেটা হচ্ছে সুয়েজ খাল, অথবা ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে সংযুক্তকারী খালটির নাম কি? তাহলে প্রণালী যা করে সুয়েজ খালও তা করেছে, কিন্তু ওগুলো প্রাকৃতিক ভাবে হয়েছে বলে সেটা প্রণালী, আর এটা প্রাকৃতিক ভাবে হয় যেটা সেটা প্রণালী, আর এখানে কৃত্রিম ভাবে খনন করা হয়েছে তাই এটা হচ্ছে খাল। আমরা দেখলাম হচ্ছে আফ্রিকা মহাদেশের কিছু ভৌগোলিক বিষয়। আচ্ছা, সাহারা মরুভূমি, এই আফ্রিকা মহাদেশ দেখতে গেলে সাহারা মরুভূমি আমরা 10টি দেশ জুড়ে পাবো। এই 10টি দেশ দেওয়া আছে, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অথবা যারা শেয়ার করেছো তাদের টাইমলাইনে থাকবে। এই মরক্কো, আলজেরিয়া, লিবিয়া, মিশর, মরিতানিয়া, মালি, নাইজার, চাদ এবং সুদান। আফ্রিকার এই অংশটা যেটা ব্ল্যাক করে দেওয়া হয়েছে, এই অংশটাতে রয়েছে হচ্ছে বিশ্বের বৃহত্তম মরুভূমি সাহারা মরুভূমি। আচ্ছা, আমাদের আমাদের বাংলাদেশ পার্টের আমি সহজে একটা জায়গা তোমাদের খুব ঝামেলা হয়, সেটা হচ্ছে প্রাচীন বাংলাদেশ পার্ট পড়তে গেলে প্রাচীন বংশীয় যে শাসনগুলো, এই বংশীয় শাসনগুলো পড়তে গেলে তুমি শুধু নাম শোনো মৌর্য, গুপ্ত, গৌড়, পাল, সেন, কোনো ধারাবাহিকতা থাকে না। বিক্ষিপ্ত ভাবে শোনার ফলে এগুলো সহজে মনে রাখতে আমাদের খুব ঝামেলা হয়, যার ফলে আমি একটু সিকোয়েন্স মেনটেন করে, আমাদের সময় অলরেডি শেষ, আমি অল্প সময়ে মাত্র 2 থেকে 3 মিনিটের সিকোয়েন্স মেনটেন করে কিভাবে এগুলো সহজে মনে রাখা যায় একটু দেখিয়ে দিচ্ছি। যেমন খ্রিস্টের জন্মের পূর্বে একটি বংশ ছিল, সেটা হচ্ছে মৌর্য বংশ। এই তার মানে খ্রিস্টের জন্মের 0 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন যখন খ্রিস্ট, তারপর থেকে হচ্ছে খ্রিস্টাব্দ হিসাব করি, তার জন্মের আগে যে বংশ এটাই হচ্ছে মৌর্য বংশ। আর এরপর আমরা আরো 4টি উল্লেখযোগ্য বংশ পাবো। তাহলে প্রথমেই দেখতে পাচ্ছি যে বংশ, এটা হচ্ছে মৌর্য বংশ, তারপর যে বংশ এটা হচ্ছে গুপ্ত, এরপর গৌড়, এরপর পাল, এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সেন বংশ। এইগুলি উল্লেখযোগ্য প্রাচীন বংশ। এখন এই বংশগুলি থেকে পড়তে গেলে তোমরা বিচ্ছিন্ন ভাবে যখন পড়ো তখন দেখা যায় প্রশ্নগুলি সহজে মনে থাকে না, বা এলোমেলো মনে হয়, বিক্ষিপ্ত মনে হয়। প্রত্যেকটারই কমন প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ শাসক, সাহিত্যকর্ম, রাজধানী এবং পরিব্রাজক, প্রত্যেকটা বংশে এই বিষয়গুলি কমন হিসেবে পড়ার আছে। যেমন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিল চন্দ্রগুপ্ত মৌর্য, আর গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিল প্রথম চন্দ্রগুপ্ত, গৌড় বংশের শশাঙ্ক, পাল বংশের গোপাল, সেন বংশ হচ্ছে হেমন্ত সেন। আর প্রত্যেকটা বংশে তাহলে একজন করে হচ্ছে শ্রেষ্ঠ শাসক আছে। প্রত্যেকটা বংশে একটা করে সাহিত্যকর্ম। মৌর্য বংশের সাহিত্যকর্মটা ছিল হচ্ছে অর্থশাস্ত্র, যেটা কৌটিল্য লিখেছিল। গুপ্ত বংশের সাহিত্যকর্ম ছিল মেঘদূত, যেটা কালিদাস লিখেছিল। গৌড় বংশের সাহিত্যকর্ম হচ্ছে হর্ষচরিত, যেটা লিখেছিল হচ্ছে
গৌড় বংশের সাহিত্যকর্ম হর্ষচরিত, যেটা বাণভট্ট লিখেছিল। আর পাল বংশের সাহিত্যকর্ম হচ্ছে রামচরিত, যেটা লিখেছিল সন্ধ্যাকর নন্দী। আর সেন বংশের দান সাগর এবং অদ্ভুত সাগর, যেটা লিখেছিল হচ্ছে বল্লাল সেন। মৌর্য বংশের রাজধানী পেয়েছি পাটালিপুত্র, গুপ্ত বংশের পাটালিপুত্র, এবং গৌড় বংশের হচ্ছে কর্ণ সুবর্ণ। মৌর্য বংশের সময় এসেছিল মেগাস্থিনিস, এবং গুপ্ত বংশের সময় এসেছিল হচ্ছে পরিব্রাজক যে ফাহিয়েন। এই যে চারটা, এই চারটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো, তাহলে এই চার্ট থেকে, এই চার্ট অনুযায়ী এভাবে যদি পড়ো তাহলে সহজে মনে থাকবে। আজকের ক্লাসে আমি কিছু প্রশ্ন অ্যানালাইসিস করে কিছু সাম্প্রতিকের টপিক বলেছি। এটা হচ্ছে ওভারঅল একটি ক্লাস। আমাদের মূল ক্লাসগুলি শুরু হবে জুম অ্যাপের মাধ্যমে, আমরা ক্লাস নেব। আমাদের যেহেতু সময় শেষ হয়ে যাচ্ছে, সময় শেষ হয়ে গেছে, আমাদের ক্লাস শেষ করতে হবে। তো যেহেতু আমাদের আজকের ক্লাসটা হচ্ছে একটা ওভারঅল একটা ক্লাস, এখানে বিচ্ছিন্নভাবে আমরা কিছু টপিক নিয়ে কথা বলেছি, বিচ্ছিন্নভাবে কিছু টপিক নিয়ে কথা বলেছি। আমরা সিকোয়েন্সাস অর্থাৎ ধারাবাহিকভাবে এবং হচ্ছে ধারাবাহিকতা মেনটেন করে টপিক ওয়াইজ পড়বো জুম অ্যাপের মাধ্যমে। তো তোমরা যারা ইউসিসি তে অ্যাডমিশন নিতে চাও, আমাদের অনলাইন ক্লাসগুলি তো তোমরা দেখেছো অলরেডি, বাংলা হয়েছে, ইংরেজি হয়েছে। তোমরা যারা অংশগ্রহণ করতে চাও তারা সবাই ইউসিসি তে অ্যাডমিশন নিয়ে নাও, খুব দ্রুত অ্যাডমিশন নিয়ে যাও, কারণ খুব দ্রুত আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। আর অ্যাকাউন্টিং এর ক্লাস হবে আগামীকালকে, ক্লাসে উপস্থিত থাকো। আর 5 তারিখে কামাল স্যারের যে ওরিয়েন্টেশন ক্লাসটা হবে, এই ওরিয়েন্টেশন ক্লাসটাতে সবাই যুক্ত হও। এই ক্লাসটাতে তোমরা যে গাইডলাইনটা পাবে, এই গাইডলাইনটার অভাবেই অনেকের চান্স হয় না। এই গাইডলাইনটা পাওয়ার পর বুঝতে পারবে যে কতটা গুরুত্বপূর্ণ এই ওরিয়েন্টেশন, ফ্রি ওরিয়েন্টেশন ক্লাসটি। তো আজকে আমি বিচ্ছিন্নভাবে কিছু টপিক নিয়ে আলোচনা করেছি। সাধারণ জ্ঞান আসলে হিউজ পড়া, সিলেবাস ছাড়া। তো এই টপিকগুলি থেকে যে টপিকগুলি নিয়ে আলোচনা করেছি, আমি আসলে ভুলের ঊর্ধ্বে না, এবং আজকে এটা হচ্ছে আমার প্রথম লাইভ ক্লাস। তো ভুল হতে পারে, ইনফরমেশন ভুল যেতে পারে, সেটা প্রথম ক্লাস বলে এরকমটা হতে পারে। আমি যেহেতু ভুলের ঊর্ধ্বে না, তো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আজকের মতো বিদায়, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ধন্যবাদ সবাইকে।